শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ভয় আমাদের পিছু নিয়েছে। দেখুন, নিজের কলেজের 1 কিলোমিটারের মধ্যে ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর ছেলে মেয়েকে পড়তে পাঠানো যে কোনো মা বাবার পিছু নেবে ভয়, আতঙ্ক আর নিরাপত্তাহীনতা। দুর্গাপুরের ঘটনা নিয়ে ঝড় উঠেছে রাজ্য জুড়ে। আজ প্রথম প্রশ্ন। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য। পুলিশ দায়িত্ব জ্ঞানহীন, প্রথমে গুরুত্বই দেয়নি। মেয়েকে আর এখানে রাখবো না, বিস্ফোরক নির্যাতিতার বাবা। এটাও প্রাতিষ্ঠানিক অপরাধ বলল অভয়ার পরিবার। এই নিরাপত্তাহীনতার দায় কেন নেবে না পুলিশ প্রশাসন? দ্বিতীয় প্রশ্ন। রাত 12:30টায় কিভাবে বাইরে গেল? গতকালই বলেছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধে 7:58-তে বেরিয়ে 9:29 ফেরেন নির্যাতিতা, বলছে মেডিকেল কলেজের সিসিটিভি। কিন্তু এই রাত 12:30টার তত্ত্বটা এলো কোথা থেকে? তৃতীয় প্রশ্ন। ধৃত নাসির উদ্দিনের বাবা তৃণমূলের পদাধিকারী, দাবি শুভেন্দু অধিকারী। এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানো অর্থহীন, পাল্টা কুণাল ঘোষ। আরজিকর থেকে আইকিউ, ঘটনা ঘটলেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। কিন্তু পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত হবে কবে? চতুর্থ প্রশ্ন। ঘটনাস্থল লাগোয়া প্রায় 4 কিলোমিটার রাস্তায় মাত্র 2টো সিসিটিভি। অধিকাংশ লাইট পোস্টেই আলো জ্বলে না, ক্ষোভ স্থানীয়দের। নিরাপত্তার এই হাল হলে ঢাকঢোল পিটিয়ে আসানসোল দুর্গাপুর কমিশনারেট গড়ে লাভ কি হয়েছে? পঞ্চম প্রশ্ন। গোপালপুর থেকে লখনৌ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক ধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। সেখানে খারাপ ঘটনা হলে এখানেও হবে কেন? পাল্টা বিজেপি। পশ্চিমবঙ্গ হোক কিংবা উড়িষ্যা কিংবা উত্তরপ্রদেশ, এই বর্বরতার শেষ কোথায়? তবে শুরুতেই আজ দেখাবো দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গোটা দিন ধরে তোলপাড় হলো রাজ্য। দেখুন, অনুভব করতে পারলাম যে ডিফারেন্সটা কি, বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে ডিফারেন্স কি। এখানে যারা চালছে তো ঔরঙ্গজেব শাসন চালছে। মেয়েকে নিশ্চিন্তে ডাক্তারি পড়তে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছিলেন, আর এখানে মেয়ের উপর এমন ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ উঠল। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা ডাক্তারি পড়ুয়াকে ক্যাম্পাসের কাছেই গণধর্ষণের অভিযোগ উঠেছে, যা ঘিরে তোলপাড় রাজ্য। এই ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের বাবা তৃণমূলের পদাধিকারী বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। গ্রেফতার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। দেখুন, চারপাশে তৃণমূল বেশি, এবার কে কোথায় এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানোটার কোনো মানেই হয় না। তাহলে এবার বিজেপির আত্মীয়রা কে কোথায় কোন খারাপ কাজ করছে তার দায়িত্ব সমস্ত হবে তো। এইগুলো কানেকশন তৈরি করে এনে তৃণমূলের ঘাড়ে চাপানোর কোনো মানে হয় না। নির্যাতিতাকে দেখতে সোমবার দুর্গাপুর আইকিউ হাসপাতালে যান রাজ্যপাল। তার আগে তাঁর গলায় শোনা যায় কড়া সুর। There is no excuse for justification for rape. The nation has to guard against it, the state has to guard against it. Every citizen, particularly girls, should be protected in Bengal. গণধর্ষণের অভিযোগ ঘিরে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করছে বিরোধীরা। মহিলা হয়ে আরেকজন মহিলাকে অপহরণ ধর্ষণের জন্য তার কখনো অনুতাপ দেখতে পাওয়া যায় না, তার কখনো বিবেকের দংশন দেখতে পাওয়া যায় না। এ কোন নির্লজ্জ এবং অনুভূতিহীন একটা মুখ্যমন্ত্রী বাংলা পেল, তা বাংলার মানুষ সম্যক উপলব্ধি করতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো, সেইটা চলছে। পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা, সমাজের সমস্যা। এদিন আইকিউ সিটি মেডিকেল কলেজে পৌঁছয় ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধিরা। মনোজ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সমস্ত আলোচনা তর্ক বিতর্কের আগে সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ যেটা, আসুন আমরা সবাই একসঙ্গে সেটাই চাই, যেটা নিয়ে কোনো বিতর্ক, কোনো দ্বিমত থাকতে পারে না। আক্রান্ত মেয়েটা আমাদের সবার কন্যাসম, দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং দ্রুত MBBS এর ক্লাসে ফিরুক। কিন্তু পাশাপাশি যে জানোয়ারগুলো এই ঘটনাটা ঘটালো তাদের দ্রুত কঠোরতম শাস্তি চাই। এখানে ভাবতে হবে কোথায় বাস করছি আমরা। বেসরকারি মেডিকেল কলেজ বলছে ঘটনা ঘটেছে ক্যাম্পাসের বাইরে, এর সঙ্গে নাকি ক্যাম্পাসের নিরাপত্তার কোনো সম্পর্কই নেই। আবার সরকার বলছে পড়ুয়ার নিরাপত্তার দায় নিতে হবে কলেজকেই। তাহলে দায়টা আসলে কার? বাইরের রাজ্য থেকে বা এ রাজ্যের যে অভিভাবকেরা তাদের সন্তানদের এ রাজ্যে পড়াতে পাঠাবেন,
কাদের ভরসায় পাঠাবেন? কিন্তু প্রশ্ন এখানেই শেষ হচ্ছে না। আজ আমার প্রথম বক্তা তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী। ঘটনাটা দুর্গাপুর আসানসোল কমিশনারেট এলাকার মধ্যে হয়েছে, কোনো রাত 12:30টার গল্প নেই। গোটা ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 7:58 থেকে 9:29 মধ্যে। এই বেসরকারি মেডিকেল কলেজের সিসিটিভি তার সাক্ষী। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠবেই অরূপ। না সুমন, প্রথমত আমরা সবাই একদম ঠিকই বলেছেন আপনি, যে আমরা সবাই চাই মেয়েটি আগে দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং পড়াশোনায় আবার ফিরে আসুক। কিন্তু এটা তো ঘটনা যে এই ঘটনা আমাদের সকলকেই বিব্রত করেছে, খারাপ লেগেছে। আমরাও চাই প্রত্যেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মুশকিলটা হচ্ছে আমরা শাস্তির থেকেও রাজনৈতিক ডিভিডেন্ড কুড়োনোর জন্য বোধহয় এ রাজ্যের যারা বিরোধী তারা এত বেশি তৎপর। গতকালকে আমি টুইটটা দেখছিলাম লিডার অফ অপোজিশনের, উনি 4টে নাম দিলেন, বেছে বেছে 4টি নাম দিলেন। ঘটনাচক্রে যে এফআইআর হয়েছে নির্যাতিতার জবানবন্দির ভিত্তিতে। নির্যাতিতার জবানবন্দির ভিত্তিতে 5 জন তাদের ডেসক্রিপশন দিয়েছেন এবং পুরো যতটা তার পক্ষে বলা সম্ভব বলেছেন, তার ভিত্তিতে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, ইনক্লুডিং দ্য প্রাইম অ্যাকিউজড। কেন বেছে বেছে অপু বাউরি একজনের নাম বাদ দিলেন লিডার অফ অপোজিশন? এবং কালকে দেখলাম কি কুৎসিতভাবে একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেটাকেও সাম্প্রদায়িক রঙে রাঙাতে চাইলেন। ধর্ষক যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে রাজনীতির হোক, সে ধর্ষক, তার বাইরে আর তার কোনো অন্য পরিচয় হবে না, তার জায়গা হবে জেলের পেছনে অথবা ফাঁসি কাটে। প্রথম নামের প্রশ্নে আমি অবশ্যই শঙ্কুর কাছে আসবো, কিন্তু তুমি রাজনৈতিক ডিভিডেন্ড বললে, হাতরাসে যখন তৃণমূল কংগ্রেস টিম পাঠায় বা দশকের পর দশক মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম ঘটনা হলেই নির্যাতিত পরিবারের কাছে ছুটে গেছেন, সেটা রাজনৈতিক ডিভিডেন্ড করতে নাকি? এটা তো বিরোধীর কাজ। পরিবারের কাছে ছুটে যাওয়াটাই বিরোধীর কাজ, কিন্তু ধর্ষক তোমরা হাতরাসে গিয়ে সঠিক কাজ করেছো, একদম সঠিক কাজ করেছে। আমি এখনো বলছি করেছে। তাহলে এখন বিজেপি বা অন্য বিরোধী রাজনৈতিক দল ভুল কি করলো? ভুলটা কোথায় করেছে? ভুলটা হচ্ছে ধর্ষকের মধ্যে ক্লাসিফিকেশন করে। ধর্ষকের মধ্যে একটা সম্প্রদায় হলে সে নিরাপদ, সে ভালো, সে গুড ধর্ষক, আর যদি আরেকটা সম্প্রদায় হয় ব্যাড ধর্ষক। এই ক্লাসিফিকেশনটা আর কেউ করেনি। একমাত্র দল ভারতীয় জনতা পার্টি, যারা দেশ দেখেছে স্বাধীনতা দিবসের দিন ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলেছে তুমি একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে ধর্ষণ করেছো, তাই তুমি ধর্ষক নও, তুমি হিন্দু বীর। এই জিনিসটা আমরা দেখেছি ভারতবর্ষ। আমরা বারবার বলছি এ ঘটনা নিন্দনীয়, তার জন্য সরকারের সমালোচনা নিশ্চয়ই করবে বিরোধীরা, কেন করবে না? কিন্তু আজকে তার সাথে সাথে এটাও বুঝতে হবে যে একটি কলেজে যেখানে মেয়েটি পড়তে এসছে, সেই জায়গা থেকে তারা কি পুরোপুরি দায়িত্ব এড়াতে পারে? নিশ্চিতভাবে বিরোধীরা তো রাজ্যে সমালোচনা করবেন, এটাই বিরোধীর কাজ। কিন্তু তার সাথে সাথে আজকে ভাবুন সুমন, আজকে এত ছেলে মেয়ে তারা হোস্টেলে থেকে এই রাজ্যে বাইরের রাজ্যে পড়াশোনা করছে, সার্বিকভাবে অভিভাবক হিসেবে দেখো সুমন, ঠিক একদম আমরা সবাই চাই। এবং এই জন্যই সুমন আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এমন একটা আইন আসুক যে আইনে ধর্ষক ভয় পাবে। দুর্ভাগ্যজনকভাবে বিধানসভায় পেশ হওয়া সেই আইন আজ অব্দি সে আজ অব্দি আইনে পরিণত হলো না। আজকে অপরাজিতা বিলের মতো বিল যদি সামনে থাকতো, হয়তো আরো বেশি করে এদের মনে ভয়টা থাকতো। আজকের ঘটনা বলি সুমন, আপনি বলবেন এইটা যদি বলো আফটার থটের কথা, তাহলে আমি তো এটাও বলতে পারি যে অভয়ার পরিবার, বাবা মার মুখে যদি আজ সুবিচারের জন্য হাসি ফুটতো আর কঠোর শাস্তি হতো এর মধ্যে অভয়ার ক্ষেত্রে, তাহলে এই ধরনের ঘটনা হতো না, দর্শকরা ভয় পেত। সুমন, সরি, আই বেগ টু ডিফার। অভয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে। তারা যে এজেন্সি দিয়ে চেয়েছিলেন সেই সিবিআই তদন্ত করেছে। যারা বলছেন বিচার হয়নি, মিথ্যে কথা বলছেন। শিয়ালদা কোর্টের দিনের পর দিন শুনানি হয়েছে, হাইকোর্ট মনিটর করেছে, সুপ্রিম কোর্ট নিজে সুপারভাইজ করেছে। তারপরে তুমি বলছো বাবা মা মিথ্যে কথা বলছে। শুনুন, বাবা মা তার সন্তানকে হারিয়েছেন, তার শোকের জায়গাটা আলাদা। তারা শোকের জায়গা থেকে যা কিছু বলতেই পারেন, তার সন্তানকে তিনি হারিয়েছেন, এই যন্ত্রণা তাদের আলাদা। কিন্তু তার সাথে সাথে বিচার হয়নি কথাটা বলার অর্থ আদালতকে অসম্মান করা। সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে, হাইকোর্টের সুপারভিশনে যে বিচার প্রক্রিয়া হয়েছে, সেখানে যদি কেউ বলে বিচার হয়নি, তাহলে সেটা মিথ্যে কথা বলা হচ্ছে। আমি আবারও বলছি, তার বাবা মাকে আমি দোষ দিচ্ছি না, তারা তাদের সন্তানকে হারিয়েছেন। কিন্তু বাকি যারা এই ন্যারেটিভটাকে সামনে রেখে রাজনীতি করছেন, তারা মিথ্যার বেসাতি করছেন। এক, দ্বিতীয়ত আজকেই সুমন, এটা হোয়াট অ্যাবাউটারি করার জন্য না, আজকের দিনে দাঁড়িয়ে আজকে 3টে ঘটনা। একটা 16 বছরের একটা দলিত মেয়ে, লখনৌ উত্তরপ্রদেশ, ধর্ষিতা। আজকে আপনারাই দেখিয়েছেন 14 মাসের একটি বাচ্চা মেয়ে। ভাবুন তো, এদেরকে আপনি ধর্ম দিয়ে ডিফাইন করবেন না রাজনীতি দিয়ে ডিফাইন করবেন? এ তো সামাজিক অপরাধ। আজকে একটা স্কুল গার্ল জয়পুরে,
আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছি। আমরা দেখলাম একটি দলিত ছেলে, তাকে ব্রাহ্মণের পা ধোয়া জল খেতে বাধ্য করা হচ্ছে। কোন ভারতবর্ষের দিকে নিয়ে চলেছি আমরা? আবারও বলছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্গাপুরের ঘটনা কোন ভারতবর্ষে এবং কোন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা আছি, এই প্রশ্ন তুলে দেবে আমার পরের বক্তা নিঃসন্দেহে শঙ্কুদেব পান্ডা। দেখুন, আমি আবার বলছি, অরূপকে যা বললাম, যে যারা বলছেন যে বিরোধী দল কেন ঝাঁপিয়ে পড়েছে, আমি তাদের সঙ্গে একেবারে একমত নই। একটা গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দলের কাজ এবং দায়িত্ব এটাই। মমতা বন্দ্যোপাধ্যায় তার গোটা কেরিয়ারে বিরোধী নেত্রী হিসেবে সবার আগে ওই নিগৃহীতা পরিবার বা নির্যাতিতদের পাশে একবার নয় বারবার দাঁড়িয়েছেন। অতএব রাজ্য বিজেপি বা বিরোধী দলগুলো প্রতিবাদ আন্দোলন করে কোনো অন্যায় করেছে, এ কথা সমর্বৈব মিথ্যা। কিন্তু বিজেপির কাছে আমার অবশ্যই এই প্রশ্ন থাকবে যে প্রথম দিন অর্থাৎ ঘটনার 24 ঘন্টার মধ্যে 5 জন অভিযুক্ত 3 জন গ্রেফতার হলো, পরে আরও 2 জন গ্রেফতার হলো, অথচ রাজ্য বিজেপি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অফিসিয়ালি অভিযুক্ত হিসেবে 4 জনের নাম দিল, যে 4 জন মুসলিম সম্প্রদায়ভুক্ত। অথচ একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত এবং প্রথম দিনই গ্রেফতার হওয়া হিন্দু ছেলেটার নাম উল্লেখই করল না। শঙ্কু, এ কী ধরনের রাজনীতি? কেন ক্রিমিনালদের নাম একই সঙ্গে সবার সামনে আসবে না? এবং পাশাপাশি বিরোধী দল হিসেবে সমস্ত বিরোধী দল নিঃসন্দেহে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এটা নিয়েও আমার কোনো সংশয়ের জায়গা নেই। গণতন্ত্রের নিয়ম এবং ধর্ম এবং বিরোধী দলের কর্তব্যই তাই। সুমনদা, আমি প্রথমে একটা জিনিস বাংলার মানুষকে একটু মনে করিয়ে দিতে চাই। আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রথমবার আমি যদি না বুঝে কোনো ভুল করি তাহলে সেটা ভুল, কিন্তু সেটা অন্যায় জেনেও দ্বিতীয়বার যদি তার রিপিটেশন করি তাহলে সেটা দোষ। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। আমরা আরজিকরের ঘটনায় দেখলাম সুপ্রিম কোর্টে থাপ্পড় খেলেন। আমি লজ্জিত বাংলার ছেলে হিসেবে সেদিন হয়েছিলাম, যিনি একজন প্রশাসক, মহিলা প্রশাসক হয়ে বললেন যে আপনারা মেয়েদের রাত্রিবেলা কাজে বেরোতে বলবেন না, কাজ কমিয়ে দিন। সুপ্রিম কোর্টে চড় খেলো সরকার। লজ্জায় বাঙালি হিসেবে আমার মাথা কাটা গেল যে এমন একটা সভ্য সমাজে আমরা বসবাস করি যার মহিলা মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা আপনারা রাত্রে কাজে তাদেরকে কাজ কম দিন। তারপরে আমি বুঝলাম এটা ভুল। তিনি তারপরে ভুলটাকে অপরাধে পরিণত করলেন দুর্গাপুরের ঘটনার পর। সুমনদা, বাঙালি হিসেবে যারা বড় বড় ব্র্যান্ডিং করেন, বাঙালি অস্মিতার কথা বলেন, সেইখানকার মুখ্যমন্ত্রী কি বললেন? বললেন রাত্রিবেলা মেয়েরা যেন কাজ করতে না বেরোয়। বললেন 7টার বদলে রাত 12টা বেজে গেছে। ভাই, রাত 2টো হলো, কেন বেরোবে না? মেয়েরা কখন বেরোবে, কি কাজ করবে, তাদের স্বাধীনতা থাকবে কি থাকবে না, পশ্চিমবাংলায় কোন তালিবানি অবস্থান তৈরি করেছেন? আমি সুমনদা, আপনি অভিযোগ করেছেন, আপনি বলছেন যে একজন হিন্দু তার নাম কেন বেরোয়নি, যে বাকি 5 জনের নাম বেরিয়েছে তাদের তো তোমাদের অফিশিয়াল অ্যাকাউন্টে, ব্যক্তিগতভাবে কেউ নয়। শুনুন না আমার কথা, আমি ওপেনলি দাঁড়িয়ে বলছি, যে বাকি 5 জনের নাম বেরিয়েছে সেই সম্প্রদায়ের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী আজকে বললেন আমায়, বললেন শঙ্কু, গত 13 বছরে যারা এদের উন্নয়ন করবেন বলে এসেছিলেন তারা এদেরকে শিক্ষা ব্যবস্থা, চাকরি, এসবে তাদেরকে উন্নত জায়গায় পৌঁছতে পারেননি, তাদেরকে ধর্ষক, রেপিস্ট এই নেগেটিভ জায়গায় পাঠিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই সম্প্রদায়ের ছেলেদের কেন আপনি সন্ধ্যাবেলা চাকরি দিতে পারেননি, কেন তাদেরকে উন্নত ভবিষ্যৎ দিতে পারেননি, কেন তাদেরকে আজকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? এর দায় কার? আপনার নয়। নাম বাদ দেওয়ার দায়ও তোমাদের। কেন বাদ দেবে? 5 জন ধর্ষণে অভিযুক্ত। এখনো পর্যন্ত তো পুলিশ সরকারিভাবে ঘোষণা করেনি, হোক তদন্ত হবে, কোর্টে আসবে, নাম আসবে যারা অপরাধী। আমাদের কোনো ইন্টেনশন নেই। তাহলে বাকি 4 জনের নাম কি করে দিলে? এটা অফিশিয়াল অ্যাকাউন্ট দলের। শুনুন না, আমাদের দলের কোনো ইন্টেনশন নেই, কিন্তু এটা ক্লিয়ার ইন্টেনশন আছে। যারা করছেন তারা আমাদেরকে বাংলাদেশের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছেন, তালিবানদের অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছেন। ভাই, আমার আজকে একটা অন্য রাজ্যের হিন্দু মেয়ে আক্রান্ত হয়েছে, এটা স্বীকার করতে তৃণমূল কংগ্রেসের অসুবিধে। কারা করেছেন, তারা কোন সম্প্রদায়ের, সেটা বলতে তৃণমূল কংগ্রেসের অসুবিধে, কারণ এটা ফ্যাক্ট, এটা বাস্তব। এটা যদি আজকে শাসক দলের অসুবিধা হলে তার কারণ মেডিকেল রিপোর্ট তুমি দেখেছো, কি ভয়ঙ্কর মেডিকেল রিপোর্ট। শুনুন না, লুকিয়ে কোনো লাভ আছে? কারা লিড করছে, কারা অর্গানাইজ করছে, বারবার ওদের ক্ষেত্রে কেন অভিযোগ উঠছে? কেন তাদেরকে আদর্শ লাইফস্টাইল দেওয়া যাচ্ছে না? কেন তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? আমি তো বলছি না কেন লাভ জিহাদ হচ্ছে, আমি বলছি আমার হিন্দু বাড়ির মেয়ে, সে আজকে রেপ্ট হয়েছে, জাস্টিস তাকে দিতে হবে। আজকে আমরা চিৎকার করেছি, সাউট করেছি, বাড়ি পর্যন্ত পৌঁছেছি, মানুষ রাস্তায় নেমেছে, তাই আজকে এই অপদার্থ সরকার গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, তাও টালবাহানা চলছে। তাহলে ভাবুন, একজন মহিলা, কথাটা বলি,
উল্টো কথাটা বলি, যদি সম্প্রদায়টা উল্টে যেত তোমরা নামবে না? কি বলছেন? বিরোধী দলের কাছে আমার তো প্রত্যাশা যে মেয়েটি হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ঝাঁপিয়ে পড়বে তো তোমরা। আমরা কি অপু বাউরি বা যেই ধর্ষণের সাথে যুক্ত থাকবে বা এই যে নেতা হচ্ছে ধর্ষণ করেছিল কসবা ল কলেজে, আমরা তার বিরুদ্ধে নামিনি? আমরা সভা করিনি? আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট যে একটা সরকার সরাসরি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপর ভিত্তি করে অপরাধীদের প্রোটেকশন দিচ্ছে। আজকে এই বিতর্ক জেনারেট করেছে কারা? তৃণমূল কংগ্রেস। কারা বলছে এই ধর্মের ছেলেদেরকে আমরা টার্গেট করছি? বলছে কারা? তৃণমূল কংগ্রেস। ওখানে মাইকের সুবিধা নিচ্ছে। আমার এখনো মনে পড়ছে সুমন, নদিয়ার মন্ডল 2 এর সভাপতি চোপড়ার ঝন্টু আলী শেখের মৃতদেহ যখন এসেছিল বলেছিল ওর বাড়িতে যাবে কেন? ওরা আমাদের ভোট দেয় না। যারা দেশের সেনাবাহিনী নিয়ে মনোভাব পোষণ করে আবার চিৎকার করতে তিনি কি বলেছেন? সুমন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটি ধর্ষণ করবে, কিন্তু আমি বলছি যে হোস্টেলের একটি মেয়েও তার প্রয়োজন হলে আমাদের রাজ্যে দুর্গাপুরের একটা শহরাঞ্চল, আমি পরপর ম্যাপে আপনাদের দেখাবো, সেখানে হোস্টেলের বাইরে বেরোবে না? নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই বেরোবেন, কিন্তু সব দায় প্রাইভেট মেডিকেল কলেজে সরকারের। হোস্টেলেরও নিজস্ব কিছু দায়িত্ব থাকে। সুমন একটা জিনিস কদিন আগে ভাবতে পারো 1 কিলোমিটার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটবে। তুমি তো একই ডেসিবেলে স্টুডিওতে এসে বলেছিলে ভয়ঙ্কর অন্যায়, আজকে সেই ডেসিবেলে বলো। আমি বলছি দেখুন, এখান থেকে একেবারে এই যারা, আমরা কোনো বাছবিচার করছি না, 4টে নাম যে সম্প্রদায়ের, 5টি নাম যে সম্প্রদায়ের আমরা দেখব না, তার কারণ এটা ভয়ঙ্করতম অপরাধ। এবং কারা এরা, প্রতিবেশীরা কি বলছে? আমার সহকর্মীদের আমি পাঠিয়েছিলাম এই যাদের অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়িতে, তাদের পাড়ায়, নাম সমেত আমার পরের প্রতিবেদনে, গতকালও আমরা নাম সমেতই দেখিয়েছি, তাতে অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা নাম সমান গুরুত্ব দিয়ে আপনাদের সামনে রাখবো এবং তাদের বাড়ির, তাদের প্রতিবেশীদের বক্তব্য সমেত। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন, কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের পর আরো একটা জঘন্য ঘটনা। এবার দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা ডাক্তারি পড়ুয়াকে ক্যাম্পাসের কাছে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। সেই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গ্রেফতার করা হয় শেখ রেয়াজউদ্দিন, অপু বাউরি, ফিরদৌস শেখকে। সোমবার শেখ নাসির উদ্দিন ও সাফিক শেখকে গ্রেফতার করে পুলিশ। রবিবার যে 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, তাদের মধ্যে 31 বছরের শেখ রেয়াজউদ্দিনের বাড়ি আইকিউ সিটি মেডিকেল কলেজের পাশেই দুর্গাপুর বি জোনের বিজরার ডাঙ্গা পাড়ায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বছর কয়েক আগে এই মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করত রেয়াজউদ্দিন। এটি হচ্ছে ধৃত শেখ রিয়াজউদ্দিনের বাড়ি এবং এখানে এসে যে বিষয়টা জানা গেল, এই শেখ রিয়াজউদ্দিন আইকিউ সিটি হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করতো বেশ কয়েক বছর আগে। পুলিশ তো এখন তো কিছু বলেন নাই, এখন তো নিয়ে গেছে ধরে, ওইখানে মেডিকেলে সিকিউরিটি গার্ডে কাজ দিয়েছিল, নিয়ে ও নিজের মানে ইচ্ছায় ছেড়ে দিল। এখন ঘুরে বেড়াতো, এই যে আপনার খেতেও যেত, আপনার ঘরে আপনার এদিক ওদিক ঘুরতো, বাস মোড়ে আরে কাজ করতো না। 23 বছরের ধৃত ফিরদৌস শেখ দুর্গাপুরের মিশন হাসপাতালে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের কাজ করত। তার কাছ থেকে নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার হয়। বেসরকারি হাসপাতালে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের কাজ করত ফিরদৌস শেখ। যেদিন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ শুক্রবার দিন মর্নিং শিফটে এখানে ডিউটিও করে ফিরদৌস। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়, এ ব্যাপারে তারা কিছু জানে না। রিক্রুটমেন্ট হয়েছিল মিশন থ্রু, মিশনে ইন্টারভিউ হলো, তো আমাদের মেন পাওয়ার দিয়েছিলাম পেশেন্টেরকে হেল্প করা, পেশেন্টকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এবার ওখান থেকে বলে এক্সরে করে নিয়ে যেতে হবে, ইউসিজি করতে হবে, সেখানে নিয়ে যাওয়া। শুক্রবার কাজে আজ মর্নিং শিফট ছিল, তারপর বাড়ি চলে গেছে আমাদের 7টা থেকে 2টো। আমরা সাসপেন্ড করেছি, আমরা তো অ্যাকশন নেব। আরেক ধৃত 21 বছরের অপু বাউরিও বিচরা ডাঙ্গাপাড়ারই বাসিন্দা। পরিবারের দাবি, অপু দিনমজুরের কাজ করে। এখান থেকে রবিবার দিন ভোর রাতে তাই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে এই গণধর্ষণের ঘটনায় অপু বাউরি অন্যতম অভিযুক্ত। সকালে কাজে গিয়েছিল,
পাইপ লাইনে কাজে গিয়েছিল, দিয়ে 5টার সময় বাড়ি ফিরলো, দিয়ে এসে গা ধুয়ে চারা খেয়ে মানে বাইরের দিকে যা আড্ডা দিতে যায়, দিয়ে 9টার সময় করে বাড়ি ফিরে একসাথে ভাত খেলাম, একসাথে ঘরেই ছিল, একসাথে শুয়েছিল। সম্পূর্ণ ফাঁসা না, আমার যেটা বিশ্বাস, আমার স্বামী আজ যাই হোক ওই সকল করতে পারে না। সোমবার আরো যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের মধ্যে রয়েছে 23 বছরের শেখ নাসির উদ্দিন। স্থানীয় সূত্রে দাবি সে দুর্গাপুর পুরসভায় অস্থায়ী কর্মী। এটা হচ্ছে নাসিরউদ্দিন শেখের ঘর, এবং যেখানে পুলিশ আসে রোববার দিনকে একেবারে তন্ন করে তল্লাশি চালায়, খোঁজ খবর করে, এবং এইখান থেকে নাসিরউদ্দিনকে যখন খোঁজ চালায়, নাসিরউদ্দিন বাড়িতে ছিল না, এবং তার পরবর্তীকালে অন্যত্র জায়গা থেকে নাসিরউদ্দিনকে প্রথমে আটক এবং তার পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে। আমার দেওরকে পুরোপুরি এটা তো ফাঁসানো হয়েছে, আমার দেওর পুরো নির্দোষ বটে, এটা তো চক্রান্ত করে আমার দেওরকে এখানে ফাঁসানো হয়েছে। সারাক্ষণ ঘরে ছিল, আর ওই দিদি বাড়ি থেকে এসে আবার 6:30টার মধ্যে ঘরেই ছিল। প্রতিবেশীদের দাবি ধৃত নাসির উদ্দিনের বাবা তৃণমূল করেন। কোন অফিসে কাজ করে? ওই আমার সিটি সেন্টার পুরসভা। হ্যাঁ। ওর বাবা কি করে? ও এমনি কাজ করে, ও সেই লাইনে কাজ করে। পার্টি করে? এমনি আমার সব পার্টিতে বসা ওঠা করে। কোন পার্টি করে? তৃণমূলই করে। সোমবার আরো যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, সে হলো 30 বছরের সাফিক শেখ। 4 জনকে গ্রেপ্তার করার পরবর্তীকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে শফিক শেখের নাম উঠে আসে। শফিক শেখের বাড়ি কিন্তু এই বিজরা গ্রামের ডাঙ্গাপাড়ায়। বিকেলে 4টার সময় বেরোয়, নিয়ে ওই 5টা আর 6টা হবে তখন ঘর চলে আসে। 8টার পরে ও বাইরে কোথাও যায় না। সোমবার ধৃত দুজনকে আদালতে তোলা হলে বিচারক 9 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বলজ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা লক্ষ্য করে দেখবেন এই নিগৃহীতা মেয়েটার বাবা আজ যা বলেছেন প্রায় হুবহু মিলে যাচ্ছে আরজিকর কাণ্ডে অভয়ার মা বাবার বক্তব্যের সঙ্গে। এই মেয়েটির বাবা পুলিশ সম্পর্কে বলছেন যে থানায় তাদের সঙ্গে দায়িত্বজ্ঞানহীন ব্যবহার করা হয়েছে। মনে করুন, অভয়ার মা এবং বাবাও টালা থানার পুলিশ সম্পর্কে হুবহু এক কথা বলেছিলেন। আবার অভয়ার মা বাবার নির্দিষ্ট অভিযোগ ছিল আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওড়িশার এই মেয়েটির বাবা স্পষ্ট বলছেন যে এই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো সহানুভূতি দেখায়নি। মারাত্মক অভিযোগ এনেছেন এরাও যে ঘটনা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভাবতে পারেন, আমি দ্রুত একবার এই মেয়েটির বাবা ঠিক কী বলেছেন আমাদের রাজ্যের মাটিতে দাঁড়িয়ে, দুর্ভাগ্য আমাদের, দেখাবো। এই যে নৃশংস ঘটনা ঘটল, এই ঘটনার পর আপনি কি আপনার মেয়েকে বাড়ি নিয়ে চলে যেতে চাইছেন? আমি বাড়ি নিয়ে চলে যাব, এখানে থাকতে আমি রাখবো না, এখানে সুরক্ষিত নেই মা। এখন অনুভব করতে পারলাম যে ডিফারেন্সটা কি, বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে ডিফারেন্স কি। এখানে যারা চালছে তো ঔরঙ্গজেব শাসন চালছে, আমার উড়িষ্যা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার মুখ্যমন্ত্রী আশ্বাসনা দিয়েছে, তুমি এসো, দরকার পড়লে এখানে মেডিকেল কলেজে তোমার মেয়েকে অ্যাডমিশন করে সব কিছু সহায়তা, ডিজি, ডিএসপি, এসপি, এমএলএ, এমপি সবাই সব সময় আমার সঙ্গে খবর নিচ্ছে। এই রাজ্য সরকারের তরফ থেকে, এই পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো সহযোগিতা কি আদৌ পাচ্ছেন? সহযোগ তো ছিল না, সহযোগ তো প্রথম যা দেখলাম, যদি আমরা এখানে এসে কিছু আমাদের বন্ধুরা কিছু অত আমাকে হেল্প করেছে, না হলে ওদের যদি আমাকে হেল্প না করতো তাহলে ওই কেসের মতো হতো না। কেন আমিও প্রথম যখন থানাতে যাই, ওরা ইরিরেসপন্সিবল। আমি কমিশনের কাছে গেছি, ডিএসপির কাছে গেছি, রিকোয়েস্ট করছি, কান্না করছি। আমার ভাগ্য বলে আমার মেয়েটা বঞ্চে গেছে, নাহলে ওরা তো মেরে দিত। তো ওতে তো রেগুলার এখানে হয়ে গেছে। ওর আর যে কোনো ঘটনা ঘটলো চেপে দিল। কি অ্যাকশন হয়েছে? কিছু দুষ্টামন্ত অ্যাকশন হয়েছে বলুন? কিছু হয়নি। জলদি এখান থেকে সুরক্ষিত মনে করছি না। আমার মেয়েকে আমি এখানে নিয়ে বাড়িতে চলে যাই। চেপে দিতে তো চেষ্টা সবসময় করছে, না হলে ওই মুখ্যমন্ত্রী কীভাবে ওরা ভাষণ দিচ্ছে ওইভাবে বলছে, তুমি একটা মেয়ে, তুমি মেয়ের দুঃখ কথা, তুমি মেয়ের দরদ অনুভব করেনি? বন্ধু নমস্কার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি, ওইভাবে অধর্ম কাজ আর করুন, ধর্ম আপনাকে ক্ষমা দিবে না। অবশ্যই কৌস্তবের কাছে যাবো। দেখুন, বাম আমলেও যে লোকাল থানার বিরাট সুনাম ছিল তা নয়, কিন্তু আমার আজকে প্রশ্ন যে আরজিকরের মতো ঘটনা ঘটার পরও আমাদের রাজ্য কি শিক্ষা নিচ্ছে না? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লজ্জার বাংলার, সেটা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী। 2011 সালে মহিলা মুখ্যমন্ত্রী ভোটে জিতলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে জিতলেন। তার 1 মাসের মধ্যে সোনবাবু আপনার মনে থাকবে, কাটোয়ার ট্রেনে একটা ধর্ষণের ঘটনা ঘটলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট ছিল ওনার স্বামী সিপিএমের লোকাল কমিটি মেম্বার। কামদুনি হাঁসখালির পর মেয়েটা লাভ অ্যাফেয়ার্স ছিল এবং মেয়েটা প্রেগনেন্ট ছিল। পার্কস্ট্রিটের ঘটনার পর তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেত্রী তিনি বললেন ও খদ্দের ধরতে গিয়েছিল। পার্কস্ট্রিট কাণ্ডের যদি সঠিক
তদন্ত হতো সুমনবাবু, তাহলে আজকে আরজিকর হতো না। আরজিকরের যদি সঠিক তদন্ত হতো তাহলে ম্যাঙ্গোরা এরকম সাহস পেত না। ম্যাঙ্গোরা যদি এরকম ধরনের ঘটনা করে, আজকেও আলিপুর আদালতে আপনি খোঁজ নিয়ে দেখুন, কেস লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে ম্যাঙ্গোদের ঘটনার সময়ের সাথে। তাহলে আজকে যদি ম্যাঙ্গোদের ঘটনায় যদি ঠিক সঠিক সিদ্ধান্ত জামিন পেয়েছে, তাহলে আজকে তাহলে আজকে হচ্ছে এই দুর্গাপুরের ঘটনা ঘটতো না। সুমন, আমি একটা কথা বলবো এখানে, এটা বলতে আমি চাই যে ধর্ষণ কিন্তু সামাজিক ব্যাধি, কিন্তু পরিবর্তন হচ্ছে এটাই, ধর্ষকরা পশ্চিমবাংলায় মনে করছে এটা আমার সরকার। সমস্ত ধরনের খারাপ লোকেদের মাথার উপর ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি বলি না যে তারা তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তারা সবাই খারাপ, কিন্তু সমস্ত খারাপ লোকেরা তাদের মাথার ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস। মেয়েদের বেরোনো বন্ধ করে দিতে হবে। কি বলছেন মহিলা মুখ্যমন্ত্রী, কি বলছেন? যিনি গুন্ডা কন্ট্রোল করেন বলেছিলেন আনোয়ার রোডের মুখে দাঁড়িয়ে যে আমি গুন্ডা কন্ট্রোল করি, যিনি জগদ্ধাত্রী পুজোর ভাসানে থানায় চলে গিয়েছিলেন, নিজের ভাইয়ের দৌরত্ব গোলমাল দুষ্কৃতীদের ছাড়াতে থানায় চলে গিয়েছিলেন, সেই মহিলা মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের মেয়েদের বেরোতে বন্ধ করতে হবে। কোথায় বেরোতে বন্ধ করবেন? ঘটনা কোথায় ঘটেছে? ওখানে নেশার আসর বসে কোথায়? সেখানের সাথে যুক্ত কারা? নতুন কমিশনারেট করেছেন, সেখানের ব্যবস্থা কি নিয়েছেন, কোন ব্যবস্থা নিয়েছেন বলতে হবে। আর উল্টো দিকে দেখছি এখন নির্যাতিতার বাবা বললেন খুব খারাপ লাগলো, কিন্তু একটা বিজেপিকে দেখছি যে একটা ধর্মকে টার্গেট করছেন। আমি বলছি হাসখালির সাথে হাতরাসের কোনো পার্থক্য নেই, কামদুনির সাথে উন্নয়নের কোনো পার্থক্য নেই, তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই, ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই। যাহা তৃণমূল কংগ্রেস এখানে করছে সব বিজেপির থেকে শিখে করছে। আমি শেষে একটা কথা বলবো সুমনদা, অভয়ার ডেড বডিটা পড়েছিল রাস্তায় বাড়ির কোণে, দ্রুত ওকে পড়াবার চেষ্টা হয়েছিল ওই শ্মশান এমএলএ, নাম শ্মশান এমএলএ বলে লোকে ডাকছে এখন, দ্রুত অন্য ডেড বডি টোপকে পুড়িয়ে দিতে হবে। শুধু তাই না, ডেড বডি পড়ে থাকা অবস্থায় কলকাতা পুলিশের বড় পদাধিকারী মুখ্যমন্ত্রীর নির্দেশে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার চেষ্টা করেছিলেন। এটা বাংলার মানুষ, এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না। বাইরের রাজ্য থেকে পড়তে এসেছে, কি অপরাধ করেছে নাকি? বাইরের রাজ্য থেকে পড়তে এসেছে, সরকার দায় ঠেলছে সরকারি বেসরকারি কলেজের দিকে, বেসরকারি কলেজ দায় ঠেলছে। বাইরে ঘটনা ঘটেছে, আমরা কোনো দায় নিতে পারবো না। এটা কোনো নোম্যান্স ল্যান্ডে ঘটেনি, খাস দুর্গাপুর শহরে ঘটেছে। তাই তো আমি তো বলছি যে আমার সুমনদা, তোমার মনে থাকবে অতীতের ঘটনা তুমি টানলে, জ্যোতিবাবু বলেছিলেন আনফরচুনেট বাট ইট হ্যাপেন্স, কিন্তু বামপন্থীরা কোনোদিন অন্য রাজ্যের ঘটনা তুলে ডাইলিউট করার চেষ্টা করেননি। আজকে তৃণমূল কংগ্রেসকে আপনি প্রশ্ন করুন, ও চলে যাবে, গোটা দেশ ঘুরতে চলে যাবে। কিন্তু আমরা বলছি তো যে হাতরাসের সাথে হাসখালির কোনো পার্থক্য নেই, তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই, ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই, উন্নয়নের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই। যারা ওই যে বলছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন, যারা ধর্ষকদের নিয়ে এসে সংবর্ধনা দেন তারা আবার বলছেন ঔরঙ্গজেবের শাসন, মানেটা কি? এবং বিজেপি তৃণমূল তাদের উত্তর দেবে, কিন্তু আমি বলছি অসংবেদনশীল মন্তব্যের সূচনাটা কিন্তু এখন নয়, অনেক আগে। একেবারে এক্স্যাক্টলি জ্যোতিবাবু কি বলেছেন কৌস্তব বলে দিয়েছে। আনন্দবাজার পত্রিকার পরের দিনের এটা শিরোনাম, এরকম ঘটনাটা ঘটেই জ্যোতি বসু, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়নি বানতলার ঘটনার পর। কিন্তু আমি সব থেকে বড় প্রশ্ন আমার, যেখানে হয়েছে যেভাবে হয়েছে তার দায় কে নেবে? এখনো পর্যন্ত শুধু দায় ঠেলাঠেলি দেখছি আমরা, দিনের পর দিন, দুদিন হয়ে গেছে শুধু দায় ঠেলাঠেলি। সিপিএমকে সত্যি অন্য রাজ্যে তুলনা করতে হয়নি, কারণ এ রাজ্যে এত মণিমুক্ত ছড়িয়ে রেখেছে সিপিএম কার অন্য রাজ্যে তখন যেতে হতো না। বানতলা যদি আটকানো যেত, ধানতলা হতো না। আজকে নর্মদা সিট থেকে রাধারানী আরি থেকে তাপসী মালিক, আমি এই প্রশ্নও যাচ্ছি না, আমি শুধু যখন বিরোধী রাজ্যের বুকে বিজেপির নেতৃত্ব গেলেন, ওখানে দেখলাম দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই বসে রয়েছেন, যার নিজের ভাইপো সহদেব ঘরুই নিজের অভিযুক্ত, নিজের মহিলাদের এইরকম সম্মান দেওয়া বিজেপি বিধায়ক, তার নগ্ন ছবি ভাইরাল হয়েছে। দেখুন আমার খারাপ লাগছে, আমার বক্তব্য হচ্ছে সুমনদা, এখানে এটা ইম্পর্টেন্ট নয় যে কে কোন রাজনৈতিক দল বিলং করে, কিন্তু এখানে আজকে পশ্চিম বাংলায় এটা ইম্পর্টেন্ট। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট সুমনদা, আজকে পশ্চিম বাংলার যে কোনো মা, যে কোনো বাবাকে জিজ্ঞেস করুন, পশ্চিম বাংলা কি তার বাড়ির মেয়ের জন্য সেফ? এটা কি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী দিতে পেরেছেন? যদি এই মহিলা মুখ্যমন্ত্রী এবং তার সরকার ক্ষমতায় থাকেন, শুধু কন্যাশ্রী প্রকল্প যে আজকে তিনি ব্যর্থ করেছেন, এত টাকা নষ্ট করেছেন, এটা তার সব থেকে বড় প্রমাণ। মহিলারা আজকে সুরক্ষিত নন।
ওনাকে বলতে হচ্ছে রাতে কাজে বেরোবেন না, মহিলারা রাতে কাজে বেরোবেন না, এটা একটা সরকার বলছে। এই বালেশ্বরের ভাই কন্যাশ্রী আমরা কি দেখব, রাতে কাজে বেরোবেন না, দুটো একসাথে চলতে পারে? গায়ে আগুন দিয়ে আমি বললাম যে দেখুন এটা হতেই পারে, অনেকে কাল থেকে বলছেন। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যাহা দেখিবেন তাহা বিশ্বাস করিবেন না, সবটা বিশ্বাস করিবেন না, খতিয়ে নেবেন। তার কারণ হচ্ছে গত 24 ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা নিয়ে দুটো অংশ ভাইরাল হয়েছে এবিপি আনন্দের নামে, যা সর্বৈব মিথ্যে। এ নিয়ে আমরা খবরও করেছি, আমার দেখানোটা অত্যন্ত প্রয়োজন। এইটা ছিল এবিপি আনন্দের অরিজিনাল স্ক্রিনশট। তার পরেরটা যে শব্দগুলো লেখা আছে, মার্জনা করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই শব্দ আমি দেখাতে পারবো না। একেবারে একই রকম স্ক্রিনশট এখন এআই এর জন্য নিখুঁতভাবে নকল করে এবিপি আনন্দের নামে চালানো হলো। আচ্ছা, এটা গেল গতকাল সন্ধ্যের। আজকে সন্ধ্যেবেলা রাজ্যের বিরোধী দলনেতা একেবারে একটা বক্তব্য এবিপি আনন্দ অরিজিনালি এইভাবে দেখালো, হুবহু নিখুঁত। মানে আমার পক্ষেও যদি একেবারে এই অশালীন ভাষায় না লেখা হতো, বোঝা মুশকিল হতো যে এটা এবিপি আনন্দের টেমপ্লেট নয়, এবিপি আনন্দের থাম্বনেল নয়। বিচিত্র খেলা শুরু হয়েছে। কিন্তু অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন। লক্ষ্য করবেন যারা টেলিভিশনের সামনে এবিপি আনন্দ গতকাল দেখেছিলেন, হুবহু আনকাট মুখ্যমন্ত্রী যখন বলেছেন তার বক্তব্য দেখানো হয়েছে। প্রথমে সেটা ইংরেজিতে বলেন, তারপর তিনি বাংলায় তার ব্যাখ্যা দেন। আমি দ্রুত একবার প্রথম অংশটা দেখব। All the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and it happens in the, so far I know, forest area, and 12:30 I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. আমি এইখান থেকে দেখাবো, এরপর বাংলা এটার ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। দেখুন, বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। দেখুন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য আমি একদম পরপর আনকাট দুটো অংশ দেখিয়ে নিলাম, বাকি অংশগুলো ছিল সম্পূর্ণ অন্য রাজনৈতিক বিষয়। কিন্তু এই ঘটনার প্রথম দিন থেকে একটা কথা শুনে আসছি, একদম গল্পদাদুর আসর বা অরণ্যদেবের কমিক্স মনে পড়ে যাবে। মেয়েটি তার বন্ধুর সঙ্গে বেরিয়ে নাকি জঙ্গলের দিকে চলে গেছিল। জঙ্গল? দুর্গাপুরে জঙ্গল কোথায়? শুনে মনে হচ্ছে যেন অরণ্যদেবের ওই ডেনকালির জঙ্গল, কিংবা অ্যামাজনের দুর্ভেদ্য জঙ্গল, কিংবা রূপকথা সেই কাঠুরে কাঠ কাটতে যেত যে জঙ্গলে, সেই জঙ্গল বোধহয় দুর্গাপুরে উড়ে এসে জুড়ে বসেছে। দেখুন, যে জায়গায় নারকীয় ঘটনা ঘটেছে সেটা 1, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অধীন, 2, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, এবং 3, বি জোন পুলিশ ফাঁড়ি বা আউটপোস্ট থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে। অর্থাৎ এ কোনো জঙ্গলমহলের জঙ্গল নয়, কার্যত রাস্তার ধারে ঝোপঝাড় এবং গাছের সারি। এ কোথাও কি গভীর জঙ্গল বা গভীর রাতে এই তত্ত্বগুলো বিষয়টা লঘু করে দেওয়ার একটা চেষ্টা? ডক্টর নজরুল ইসলাম কি বলেন? একদম পুরোপুরি। কারণ আপনিও বললেন যে এটা কমিশনারেট এরিয়া, আর কমিশনারেট কোথায় হয়? বড় শহরে, এবং টেকনিক্যালি ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, কিন্তু শহর। আমি বলছি গড়ের মাঠে যদি যান, তার পাশে ওরকম একটু ঝোপঝাড় কলকাতাতেও আছে। তার মানে কলকাতা কি ফরেস্ট এরিয়া? তো তাহলে যেখানে ঘটনা ঘটেছে সেটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও যদি, আমরা অস্বীকার করতে পারবো না, তিনি গড়ের মাঠে তো মানে আমি বলছি যে সেনার আন্ডারে, তাহলে সেখানকার ল অ্যান্ড অর্ডার তো রাজ্যই কন্ট্রোল করে, সেনা তো করে না। না, রাজ্যের যে কোনো স্থানের
যে পুলিশি যে ব্যবস্থা সেটা রাজ্য সরকারের অধীনে। তো সেই এই যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা রাজ্য সরকারের, পুলিশের। এখন প্রশ্ন হচ্ছে যে মেডিকেল কলেজের কোনো দায়িত্ব নেই। আমি বলবো মেডিকেল কলেজের রিকগনিশন বা অ্যাফিলিয়েশন দেয় মেডিকেল কাউন্সিল, কিন্তু অ্যাফিলিয়েশন কে দেয়? স্টেটের ইউনিভার্সিটি। তো সেই অ্যাফিলিয়েশন দেওয়ার সময় সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেটা আছে কি না, সেটা যদি দেখা না হয় তার দায়িত্ব কে নেবেন? রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? আমি বলছি অ্যাফিলিয়েশন তো বটেই, আমি বলবো অ্যাফিলিয়েশন কেন? অ্যাফিলিয়েশন ছাড়া কৃতিত্ব তো রাজ্য সরকার নেয়। যে এই জামানায় কতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, এ তো ভোট এলে শুনে শুনে মেডিকেল কলেজ করেছি, এতগুলো ইউনিভার্সিটি করেছি। তা আপনি বলুন না স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী শুধু পুলিশ মন্ত্রীও না, তিনি স্বাস্থ্যমন্ত্রীও। তাহলে তার অধীনের যে দপ্তর তারা যদি ঠিক মতো না নিয়ে দেয়, তার দায়িত্ব তো মমতা ব্যানার্জি। উনি কাকে জিজ্ঞেস করছেন? মাথা খারাপ না হলে এরকম প্রশ্ন কেউ করে না। দেখুন, তিনি যে ঘটনা সম্পর্কে মন্তব্য করছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু তার যে বক্তব্য সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক। আমি জানি না, আপনারা তো এখানে বললেন যে 7:58 তারা বাইরে গিয়েছে এবং 9:29 মধ্যে দুজনেই ফিরে চলে এসছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী 12:30 কি স্বপ্নে দেখলেন? বলে দিলেন। এবং শুধু তিনি নন, আপনি শাসক দলের আরও প্রবীণ নেতাও এই 12টা 12:30 বলে যাচ্ছেন। মানে বিভ্রান্ত করার একটা তো সীমা থাকবে। আর কমিশনারেটের পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আমি ধরে নেব সঠিকই গ্রেপ্তার করেছে, কিন্তু আমি আপনাদেরকে আজকেই আপনারা দেখিয়েছেন একটা উদাহরণ দেব। কুচবিহারে শাসক দলের প্রধানের ছেলে খুন হয়েছিলেন, তাতেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু শাসক দলের প্রধান কি বলছেন? যে যারা সত্যিকারের মূল অভিযুক্ত তাদেরকে ধরা হয়নি এবং তার জন্য তিনি ওই প্রধানের পদ থেকে এবং শাসক দলের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন। আমি ভুল ঠিক কিছু বলতে যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি যে দেখুন, যে মহিলা নির্যাতিতা তার যে ডাক্তারি পরীক্ষা হয়েছে সেখানে যেসব ফরেন্সিক এভিডেন্স জোগাড় করার কথা ছিল সেটা করা হয়েছে কিনা, এবং সেটা জোগাড় করা হলে এফএসএলে পাঠানো হয়েছে কিনা, তারপরে যে সন্দেহভাজন তাদেরকে ধরা হয়েছে তাদের মেডিকেল পরীক্ষা করে সেই ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করা হয়েছে কিনা এবং হলে সেটা ম্যাচিং করছে কিনা। কেউ কিন্তু নজরুল, আমার শেষ প্রশ্নটা থাকবে, আপনার পুলিশ কর্তা হিসেবে শুনতে ভালো লাগবে না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি লোকাল থানায় এই রকম নারকীয় ঘটনার পরেও অভয়ার বাবা মা অভিযোগ করেছিলেন। কলকাতা শহরে দুর্গাপুরে এই মেয়েটির বাবা দেখলেন হুবহু এক কথা বলছে যে পুলিশ সম্পূর্ণ সহানুভূতিহীন। আমি বলছি লোকাল থানায়, মানে আমি বলছি এই জিনিস বারবার রিপিটেড হবে। লোকাল থানা বলছেন কেন? ওর বাবা যা বললেন, মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যদি মন্তব্য করে, পার্ক স্ট্রিটের ঘটনাটা মনে আছে? পুলিশ মন্ত্রী কি বলেছিলেন? সাজানো ঘটনা। পরবর্তীকালে তো প্রমাণ হয়েছে সাজানো ঘটনা নয়। আচ্ছা, হাঁসখালির কথা আপনাদের মনে আছে? একটা 14 বছরের মেয়েকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাড়ির লোকেরা থানায় গেলে অভিযোগ নেয়নি, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী প্রকাশ্য মিটিং থেকে কি বললেন? যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন? অ্যাফেয়ার তো ছিলই। তো এইরকম যদি পুলিশ মন্ত্রী বলেন তাহলে পুলিশের লোকদের আপনি দোষ দেবেন কোথায় থেকে? না, নজরুলবাবু অনেকগুলো কথা বললেন, উনি ভাষা করে আমি বুঝতে পারলাম না। ওই হ্যালো বন্ধুরা, আমি সোমা বলছি, সেকেন্ড এপিসোড মেল ভার্সন এপিসোড আসছে কিনা। প্রথম কথা, উনি জানেন বা না জেনে ইচ্ছে করে বললেন কিনা আমি জানি না, যে আদৌ সে এভিডেন্স ম্যাচ করেছে কিনা, ফরেন্সিক চেক হয়েছে কিনা। না জেনে এইরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনি বলেছেন যে আমি সঠিক জানা নেই, সেটা আপনি বলেছেন, কিন্তু আপনি না জেনে আপনি যখন এই ধরনের মিসলিডিং স্টেটমেন্ট দিচ্ছেন, একটা লার্জার সেকশন অফ পিপলের কাছে ভার্সনটা অন্যরকম যাচ্ছে। এক্ষেত্রে পুলিশ এসওপি মেনে তদন্ত করেছে বলে স্বয়ং উড়িষ্যা গভর্নমেন্টের অফিস
অফিসিয়ালরা তারা এসে পর্যন্ত বলেছেন দে আর হ্যাপি উইথ দ্য প্রসেস। এসওপি মেনে কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করেছে। আজকে সংবাদ মাধ্যম সেই রিপোর্ট বের করেছে। অরূপের কাছে আমার প্রশ্ন, পুলিশ যদি এসওপি মেনে তদন্ত করে তাহলে উড়িষ্যার মহিলা কমিশনের ছিল ঢুকতে দাওনি কেন? কি লুকোনোর চেষ্টা করছো? আরে ভাই তুমি এখানে বড় বড় ডায়লগ উড়িষ্যার মেয়ে মারা গেছে, মহিলা কমিশনের তুমি রাস্তা চলে কি চুলকো চুরি হচ্ছে, তাদের প্রোটেকশনের চেষ্টা করছে এরা কোথায় থাকে? কারা বলছে বিজয়ের হামলা বিজেপির নেত্রী এই অর্চনা মজুমদার বিজেপি। আমাকে একটু বলতে দেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী কি মুখ্য সচিব তিনি ধর্মবত, তিনি যা বলছেন সব ঠিক, সেটা একটা কথা। আমি ঠিক বেটি কিছু বলছি না, সব থেকে বেশি যিনি ভুক্তভোগী এবং জানেন তিনি তো বাবা, তিনি কি বলছেন দেখুন। আমাদের জুডিশিয়ারিতে একটা কথা চালু আছে যে আমি যে নিরপেক্ষভাবে ন্যায়সঙ্গতভাবে কাজ করছি এটা যথেষ্ট নয়, যাদের জন্য করছি তাদেরকে বোঝাতে হবে যে আমি ন্যায়সঙ্গতভাবে কাজ করছি। তো আমাদের পুলিশ কি তার বাবাকে এটা বোঝাতে পেরেছেন? যদি না পারেন, মুখ্যমন্ত্রী বললো না মুখ্য সচিব বললো ব্যর্থ, মানে বাবাকে যে পারেননি সেটা তো বাবা অন ক্যামেরা একেবারে স্পষ্ট ভাষায় এবং যে ভাষায় কার্যত আমি বলছি রাজ্যবাসী হিসেবে এটা খুব শ্লাঘার বিষয় নয়, আমাদের কারুর ভাল লাগবে না তিনি এই রাজ্যের সঙ্গে উড়িষ্যার প্রশাসনের যে তুলনাটা করেছেন। আমি আবার বলছি, সচেতনভাবে বলছি যে বাঙালি হিসেবে, বাংলাভাষী হিসেবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে ওনার বাবার এই দুটো রাজ্যের তুলনার যে অংশটা সেটা ভালো লাগেনি, কোনো বাঙালির ভালো লাগবে না। আমি দেখুন এখান থেকে একেবারে এই যে রাত 12:30টার তত্ত্ব একেবারে স্পষ্ট করে বলে দিই যে এটা এই আইকিউ সিটি মেডিকেল কলেজের সিসিটিভির তথ্য, যে এটা একেবারে 7:58 এই মেয়েটি তার বন্ধুর সঙ্গে বেরোচ্ছে এবং সে ফিরে আসছে। ওই সিসিটিভিতে দেখা যাচ্ছে 9:29। এখানে রাত 12:30টার কোনো গল্প নেই। পরের প্রতিবেদন। আজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুনের পর এবার দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ফের রাজ্যের বুকে আরও এক হারহিম করা ঘটনা। দুর্গাপুরে মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে 1 কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঠিক কি ঘটেছিল শুক্রবার? ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, তাতে দেখা যাচ্ছে শুক্রবার সন্ধ্যে 7:58 নাগাদ এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। ঘটনার দিন রাতে নির্যাতিতা দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের এই যে গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু একেবারে তার এক সহপাঠীর সঙ্গে এই রাস্তা ধরেই এগিয়ে গিয়েছিলেন রাত 7:58, যেটা এখানকার সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, শুরু থেকেই তাদের পিছু নেয় 3 অজ্ঞাত পরিচয় যুবক। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মোহনবাগান অ্যাভিনিউ। হাসপাতাল ক্যাম্পাস থেকে নির্যাতিতা তার সহপাঠীর সঙ্গে মোহনবাগান অ্যাভিনিউ দিয়ে ঠিক এভাবেই আসছিলেন। এই জায়গায় আসার পর 3 জন দুষ্কৃতী তাদের পথ আগলে দাঁড়ায় এবং তাদেরকে যখন আটকানো হয় সেই সময় কিন্তু তার সহপাঠী ভয়ে এখান থেকে চম্পট দেয়, তেমনটাই কিন্তু অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। এখানেই কিন্তু গণধর্ষণের ঘটনা ঘটে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। যে অংশটি পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এখানেই কিন্তু সেই ঘটনা ঘটানো হয়, তেমনটাই পুলিশ বলছে যে নির্যাতন কিন্তু এখানেই হয়। এবং 3 জন দুষ্কৃতী এখানে ছিল প্রথমে, পরবর্তী ক্ষেত্রে আরও 2 জনের উপস্থিতি হয় এবং যখন সেই 2 জন আসে তখন প্রথমে সেই 3 জন পালিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু আবার নির্যাতিতার মোবাইলটি নিয়ে এই ঘটনাস্থলে আসে, তেমনটাই পুলিশ জানাচ্ছে। পুলিশ সূত্রে দাবি, কলেজের সিসিটিভিতে দেখা গেছে রাত 8:42 ক্যাম্পাসে একাই ফিরে আসছেন নির্যাতিতার সহপাঠী। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরো 2 জন চলে আসে। অভিযোগ, তখনই তরুণের মোবাইল ফোন নিয়ে চলে যায় 3 অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে আসে। এরপর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই তার সহপাঠীকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয়। নির্যাতনের ঘটনার পর দুষ্কৃতীরা নির্যাতিতার ফোন থেকেই তার সহপাঠীকে ফোন করে এবং তারা বলে যে নির্যাতিতা এখানে পড়ে রয়েছে। সেই ফোন পাওয়ার পর তার সহপাঠী সে কিন্তু আবারও হাসপাতাল চত্বর থেকে 8:48 বেরিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতাল ক্যাম্পাসে নিয়ে যায়। পুলিশ সূত্রে দাবি, ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় এর ঠিক 41 মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তার সহপাঠী। কয়েক মিনিটের মধ্যেই গার্লস হস্টেলের দিকে পা বাড়ান নির্যাতিতা।
নির্যাতিতাকে তার সহপাঠী উদ্ধার করার পর রাত 9:29 নাগাদ নির্যাতিতা এবং তার সহপাঠী হাসপাতাল চত্বরে প্রবেশ করে এবং রাত 9:31 নির্যাতিতা তার গার্লস হোস্টেলে প্রবেশ করে, তেমনটাই কিন্তু সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমাদের কাছে বিষয়টা আদপেই ওই হোস্টেলের মেয়েদের রাতে বের হওয়া নিয়ে নয়। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে, রাস্তায় ঠিকমতো আলো থাকলে, রাতে নজরদারি আর পুলিশি টহল ঠিক থাকলে, সিসিটিভি ঠিকমতো কাজ করলে নাগরিকের মাথাপিছু পুলিশ লাগে না। এমনিতেই পুরুষ এবং মহিলা নির্বিশেষে রাস্তায় নিরাপদে এমনিতেই রাজ্যে হাঁটেন। আপনাদের মনে থাকবে যে অভয়াকাণ্ডের পর কেন বারবার এই প্রশ্ন তুলছি যে আমরা শিক্ষা নিয়েছি কিনা। 19শে আগস্ট এই রাজ্যেরই স্বাস্থ্য দফতর একটা অর্ডার বের করে, একেবারে প্রোটোকল ঘোষণা করে। তার 11 নম্বর পয়েন্টের প্রথমেই বলা হচ্ছে, নাইট পুলিশ পেট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস, উইমেন হোস্টেলস অ্যান্ড আদার প্লেসেস। 4 নম্বরে বলা হচ্ছে, সিকিউরিটি অফিসার উইল বি পোস্টেড বাই পুলিশ ইন অল দ্য মেডিকেল কলেজ হসপিটালস অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটালস ফর ওভারঅল সিকিউরিটি সুপারভিশন। এখানে কেউ বলতে পারেন যে এই নির্দেশ এটা তো সরকারের ক্ষেত্রে বলা হয়েছে, বেসরকারি কলেজ এবং হাসপাতালের ক্ষেত্রে কি এই এসওপি ফলো করতে হবে, এরকম কিছু বলা হয়েছে? একটু এগিয়ে আসুন, 10 নম্বর পয়েন্টে একেবারে স্পেসিফিক্যালি বলা হয়েছিল, প্রাইভেট ইনস্টিটিউশনস শ্যাল অলসো বি এনকারেজ টু সেট আপ দিস প্রোটোকল। এরপরে আর বিতর্কের কি কোনো কিছু থাকে যে দুর্গাপুরে একটা নয়, এই এসওপির একাধিক ধারা ভঙ্গ করা হয়েছে? বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন সুমনদা, সরকারের এই আদেশ যেটা রাত্রে শিফট মেয়েরা যাতে কম পায় সেই ভাবনাই হোক, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের আপনার গিয়ে রাত্রি 12টার সময় 12:30টার সময় মেয়েটি বেরোচ্ছে কেন এই প্রশ্নই হোক, এটা কিন্তু পিতৃতান্ত্রিক ভাবনারই ফসল। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু দিনের শেষে ওনার বক্তব্য, ওনার ভাবনার মধ্যে পরিষ্কার পিতৃতান্ত্রিকতার পরিচয় প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তার প্রশাসনের মধ্যেও পিতৃতান্ত্রিকতার পরিচয় দেখতে পাচ্ছি। সেটা সন্দেশখালীর মেয়েদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান হতে পারে বিধানসভায় দাঁড়িয়ে, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে ওই পার্ক স্ট্রিটের ছোট ঘটনা নিয়ে, অথবা মানে খদ্দেরদের প্রশ্ন বা সম্পর্কের প্রশ্নকে সামনে রেখে যে সমস্ত বক্তব্যগুলো বারবার বিভিন্ন সময় এসছে, যেগুলো বিরোধীরা সমালোচনা করছেন, এইগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃতান্ত্রিক চরিত্রের ফসল। পিতৃতান্ত্রিকতা একটা দর্শন, যেখানে মানে পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তা কিন্তু মেয়েরাও কিন্তু প্রতিষ্ঠা করে। বাড়িতে দেখবেন আপনি সবচেয়ে বেশি পিতৃতান্ত্রিকতার প্রভাব আপনি দেখবেন শাশুড়িদের মাধ্যমে প্রতিফলিত হয়। আমি সুমনদা প্রশ্ন তুলতে চাই, এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, তিনি তো রাতে বেরিয়ে যেতেন, তিনি তো রাত্রি 12টা 1টা 3টের সময় আমি দেখেছি যে বিভিন্ন ঘটনা ঘটলে তিনি বেরিয়ে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন 12:30টার সময় বাম আমলে বেরোতে পারতেন। আজকে তিনি পরামর্শ দিচ্ছেন যে রাত্রেবেলা একটুখানি সাবধানে চলুন, না বেরোনোই ভালো। আপনি শিফট রাত্রেবেলা যাতে কম হয় তার পরামর্শ দিচ্ছেন। আপনি তো দিনের পর দিন রাত্রি জেগে সিঙ্গুরে আন্দোলন করেছেন, অবস্থান করেছেন। কলকাতাতে চলে যান কেশপুরে 4:30 5টায় মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুর থেকে কলকাতায় ঢুকতেন। আপনি নেত্রী হয়েছেন রাত্রি জেগে, আজকে কেন মেয়েদের সেই স্বাধীনতা আপনি মানে প্রশ্ন তুলছেন? সেই স্বাধীনতার নিয়ে আপনি কেন সাবধান করছেন? আমরা তো এক্সপেক্ট করছিলাম সেই ধরনের অভিভাবক, আমরা তো রাজ্যে অভিভাবক হিসেবে আপনাকে সেটা দেখতে চেয়েছিলাম। আপনি দাঁড়িয়ে গর্জে বলবেন যে আপনারা এই নির্যাতন দেখেও আপনি বলবেন যে রাত্রি আপনারা আরো বেরোন, আপনারা মেয়েরা আপনারা আরো বেরোন, পুরুষরা যতটা সমান অধিকার আপনারা মেয়েদেরও সমান অধিকার, আপনারা সমান পরিমাণে বেরোন। আমার পুলিশ, আমার রাষ্ট্র আপনাদের নিরাপত্তা দিবে। এই বক্তব্যটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা সেটা পরাজয়ের বক্তব্য, পরাজয়ের মুখ্যমন্ত্রী হিসাবে পরাজয়ের বক্তব্য, যে রাত্রি 12:30টার পরে বেরো না, অথবা রাতে শিফট যাতে মেয়েরা কম পায়, এই বক্তব্যগুলো হলো পরাজয়ের, প্রশাসকের পরাজয়ের বক্তব্য। আমি এই বক্তব্য চাইনি। আমার মুখ্যমন্ত্রী বলবেন যে হ্যাঁ আমার পুলিশ প্রশাসন এতটাই সক্রিয়, প্রত্যেকটা মেয়ে আপনারা সারা রাত্রি ধরে কাজ করুন, প্রত্যেকটা মেয়ে আপনারা যে কোনো জায়গায় অবস্থান করুন, পুরুষের যেমন অধিকার আছে যে কোনো সময় বেরোনোর, আপনাদের অধিকার আছে সেই সব সময় বেরোনোর। এই কথাটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন না? পিতৃতান্ত্রিকতার ভাবনার দ্বারা পরিচালিত একটা মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত শুধুমাত্র পিতৃতান্ত্রিকতার পরিচয় প্রশাসন থেকে শুরু করে তার নিজের বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করছেন। সুমনদা দেখুন, শুধু লক্ষ্মীর ভান্ডার দেওয়াটা যথেষ্ট নয়,
কয়েকটা প্রকল্পের টাকা আপনি হ্যান্ডওভার করলেন তো যথেষ্ট নয়। আপনার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আপনি মহিলাদের ক্ষমতায়নে করতে পারছেন কিনা, আপনি পুলিশ প্রশাসন ব্যবস্থার মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন কিনা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বারবার মুখ্যমন্ত্রীকে যে অবস্থান দেখতে পাচ্ছি, ডিফেন্সিভ মুখ্যমন্ত্রী, পরাজিত মুখ্যমন্ত্রীর গলার ভয়েস আমি দেখতে পাচ্ছি। একই সাথে আপনাকে আমি এই প্রশ্নটা সামনে রাখতে চাই যে আমরা পুলিশ প্রশাসনকে যেভাবে পলিটিসাইজ করতে দেখছি দিনের, আপনি মনে রাখবেন, আপনি যদি পুলিশ প্রশাসনকে নিজের দলীয় স্বার্থে, সংকীর্ণ স্বার্থে ব্যবহার করেন, এই প্রশাসন কখনোই দক্ষতার সাথে মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। যেমন আমি আপনাকে বলছি, আপনি যদি প্রশাসনকে ব্যবহার করেন তাহলে তার দক্ষতার সাথে আপনি কম্প্রোমাইজ করবেন, যেটা পশ্চিমবাংলার যে কোনো ঘটনাতে দেখা যাচ্ছে যে প্রশাসন বারবার ফেল করছে, পুলিশ বারবার ফেল করছে। তার কারণ পুলিশকে আপনি পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছেন, তার ফলে তার দক্ষতা হারাচ্ছে, যার জন্য সামগ্রিকভাবে নিরাপত্তা দিতে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। এই জায়গাটা যদি আপনি মনে করেন যে প্রশাসনকে আমি একদিকে ব্যবহার করব, আরেকদিকে দক্ষতাও পাবো, এটা হয় না। দুটো হিটলারের একটা বিশ্বস্ত অনুচর ছিল গোয়েবেলস, তার একটা থিওরি ছিল যে একটা মিথ্যেকে যদি বারংবার বলা হয় তাহলে মিথ্যেটাকেই সত্যি বলে মনে হয়। আজকে গতকালকে আমরা দেখলাম এই বারবার করে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বেরোতে পারো। আপনার এখানে অডিও ভিজুয়াল যেটা দেখানো পর্যন্ত সেটাকে এডিট করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃতান্ত্রিক অনেক কিছু বললেন। এইটা কোন জনগণতান্ত্রিক আমি জানি না। আমার কাছে এই মুহূর্তে গুজরাট পুলিশের নির্দেশিকা আমি ধরছি যে এটা মারাত্মক ধিক্কারযোগ্য, আমি খুব খারাপ, কিন্তু আমি গুজরাট বাংলা শিখবো কেন? আমি দেখাবো উড়িষ্যা, গুজরাট, উত্তরপ্রদেশ সব দেখাবো, কিন্তু ভালো উদাহরণগুলো না নেব। আমি গুজরাটের শিল্পকে চ্যালেঞ্জ করব না, আমি গুজরাটের খারাপটাকে নেব। মাননীয় অরূপ বাবুর কাছে এবং সারা বাংলার সমস্ত মানুষের প্রশ্ন, রাতে কি পশ্চিমবাংলায় অন্য কেউ মুখ্যমন্ত্রী? মানে উনি কি দায়িত্ব সামলাবেন না রাত্রিবেলা? গুজরাটে এরকম একটা ডাইরেকশন দেওয়া হয়েছে, তো যদি মমতা ব্যানার্জি বলে দেয় যেহেতু গুজরাট দিয়েছে আমরা কিছু বলবো, গুজরাট যেহেতু এরকম সার্কুলার দিয়েছে আমিও বলছি আমাদের কিছু আমি বলছি তুমি হিটলার, দেখুন আমি দুটো জায়গায় আমি বারবার বলছি, আমরা না আমাদের কেরিয়ার যখন মানে আমরা একটা মই দিয়ে উঠি, মইটাকে আমরা বারবার কেড়ে নিচ্ছি। আমি বারবার বলছি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্য রাজনীতি করেই তো এত বড় উঠেছেন, কিন্তু দেখুন আপনি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে নির্বাচন নেই, অর্থাৎ তার যে ছাত্রনেতা তাদের নির্বাচনে দাঁড়িয়ে আবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাত বেরোতে বেরিয়েই জননেত্রী হয়েছেন, তার সাথে অন্য নেতাদের তফাৎ কি ছিল যে উনি রাতে বেরোতেন? সেটা দিন কোনোদিন ভুলে যাব যে কেশপুরের কথা আমি কেন বললাম। রাত 2:30-এর সময় আমি এবং আমার আরেকজন সাংবাদিক আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, রাত 2:30-এর সময় কে খাবারের দোকান, কোন খাবারের দোকান আমাদের জন্য খোলা থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী হিসেবে, কনভয় মানে দুটো গাড়ি আসছে, সেই গাড়ি ওখানে থামলো এবং তিনি তখন ফিরছেন ওই উত্তাল অশান্ত কেশপুর থেকে। সুতরাং আমি বলছি যে এই ঘটনা আমার এটা মনে করিয়ে দিন। আপনি আমাকে গালাগালি করে আপনি জ্বালা মিটাতে পারেন, কিন্তু আপনি এই উত্তর দিতে পারবেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলবে? কেন বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট জানেন, ওনার প্রশাসন আর ওনার পুলিশ রাত্রিবেলা এই রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে পারবে না, তাই উনি বলছেন বেরোনো বন্ধ করবো।
আমি 30 বার এক জিনিস চালাতে পারবো না। উনি হোস্টেলের প্রসঙ্গে বলেছেন যে যেটা আমি যতদূর জানি জঙ্গল এলাকায় ঘটেছে রাত 12:30টায়। আমি জানি না কি হয়েছিল, এটা কিন্তু ইংরেজির অংশটায় যেটা আপনাদের এক্ষুনি দেখালাম। আমি 30 বার এক জিনিস কেন দেখাবো? আমি বলছি আমি হতবাক এই ঘটনায়। এখানে একটা ফ্যালাসি আছে। কি ফ্যালাসি? শঙ্কু বলল যে সমস্ত মহিলাদের তিনি রাস্তায় বেরোতে বারণ করেছিলেন রাত্রিবেলা, তা বলেননি। হোস্টেলে যে জন্য লক্ষ্য করবেন যখন রিপিট টেলিকাস্ট এই অনুষ্ঠানে দেখবেন, বারবার আমরা বলছি যে হোস্টেলের মেয়েরা পারমিশন নিয়ে তার ইনস্টিটিউশন থেকে 1 কিলোমিটার দূরে যেতে পারবে না। আমার প্রশ্ন এইটাই, একদিকে বিরোধীরা যখন ওই হোস্টেল অংশটাকে সরিয়ে পুরো জিনিসটা সার্বিক করে দিয়েছে, কিন্তু আমার আপত্তি বিষয়টা নিয়ে। আমি দ্রুত আমি আসবো। হ্যাঁ, দেখুন, একটা হোস্টেলে ছেলে যদি রাত্রি 12টায় বেরোতে পারে, আমি মনে করি মেয়েটাও পারে। এবং দ্বিতীয় যেটা সুমনদা, আমার ছেলে যদি রাত্রি 1টা পর্যন্ত শিফট করতে পারে, একটা মেয়ের অধিকার শিফট আছে। সরকার আইন তৈরি করে, মানে সরকার অর্ডার তৈরি করে বলছে যে না শিফট করা যায়, মেয়েদের কমাল দাও। তাহলে সরকারের দৃষ্টিভঙ্গিটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কিনা? আমি বলছি এই প্রশ্নটা আমি যদি করি, এই প্রশ্নটা আমি খুব পরিষ্কার বলছি, তাহলে আমি একদিকে পরিষ্কার মেনে নিচ্ছি যে এখানে রাত 12:30টার সময় শ্রীগালেরা ঘুরে বেড়ায়, যার ফলে কোনো হোস্টেলে মেয়ে তার হোস্টেলের বাইরে নিরাপদ নয়। 1 কিলোমিটার, আমি বলছি এরম নয় যে 4 কিলোমিটার দূরে। আর জঙ্গল, এ কি জঙ্গল? আমি যাই হোক, এখান থেকে আমার পরের প্রতিবেদনে আসবো। সেটা হচ্ছে যে জায়গাটায় এই ঘটনা ঘটেছে, বারবার আমি বলছি যে সিসিটিভি, এই জঙ্গলের তত্ত্ব, কটা সিসিটিভি ছিল শহরের, দুর্গাপুর শহরের সেই জায়গায়, আমার সহকর্মীরা তুলে ধরেছেন। দেখুন, সুপরিকল্পিতভাবে তৈরি শিল্পনগরী, রয়েছে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় স্কুল, কলেজ, শপিং মল। সেই দুর্গাপুরেই উঠল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এমন একটা জায়গায় যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ওড়িশার ওই ছাত্রী দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসেছিলেন, আর যে জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই জায়গা তার কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে 1.5 কিলোমিটার গেলেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। মোহনবাগান অ্যাভিনিউ এর পাশেই সিআরপিএফ ক্যাম্প। এই সিআরপিএফ ক্যাম্প, সেই সিআরপিএফ ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 1.4 কিলোমিটার, যার সময় লাগে গাড়িতে যেতে মাত্র 3 মিনিট। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত। ঘটনাস্থল থেকে এই থানার দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া ঘটনাস্থলের 4.5 কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার বি জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের ডিসি স্টের অফিস 7.5 কিলোমিটার দূরে। আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউ এর পাশে এই জায়গায়। এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয়। স্থানীয়দের দাবি, কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন। এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আইকিউ সিটি হাসপাতালের দূরত্ব 3.9 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তার শুরুতে জওহরলাল নেহরু রোড, মোহনবাগান অ্যাভিনিউ এর সংযোগস্থল এবং শেষে আইকিউ সিটি হাসপাতালের কাছে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু বাকি রাস্তায় আর কোথাও সিসিটিভি নেই। আতঙ্কে তো আছি, একটা এরকম ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আতঙ্কেরই ব্যাপার। আমরা তো রাতে ভিতে বেরোনোরও মানে অসুবিধায় ভয়ই লাগছে এখন। তো আলো বা সিসিটিভি ক্যামেরা আদৌ আপনাদের নজরে আসে? না, সেরকম তো দেখতে পাওয়া যায় না। আলো বা সেরকম আমরা দেখি না সেরকম ভাবে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রাম, সেখানে গিয়ে দেখা গেল রাস্তার দুধারে লাইট পোস্ট রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। এই ঘটনার পর লাইট পোস্টে মেরামতির কাজ শুরু হয়। মোহনবাগান এভিনিউ এর পুরো রাস্তাটাই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, কেননা এখানে না আছে পুলিশ টহলদারি, না আছে পর্যাপ্ত আলো, না আছে সিসিটিভি ক্যামেরা। লাইট জ্বলছিলই না, মাঝখানে বেশ বন্ধই ছিল। আমাদের এখানে যে সবজি আনতে যাই, ভোর 4টার সময় যাই, ওখানে একবার ছিনতাই হয়েছে, আমাদের বাইক ফাইক ছাড়িয়ে নিয়েছে, টাকা পয়সা ছাড়িয়ে নিয়েছে। পুলিশ তো এমনি থাকে বলতে কি কখনো কখনো থাকে ওই মোহনবাগানে যে ঢুকতেই যে মুখটার কাছে থাকে, ওনারা তো থাকে, ওদের নিজের ধান্দার থাকে। যে বালি গাড়ি যাচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি, বালি গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকিয়ে পয়সা নেই। স্থানীয়দের দাবি, যে কটি লাইট পোস্টে আলো রয়েছে তাও গাছের পাতার আড়ালে থাকতো। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রবিবার দেখা যায় পুরসভার তরফে গাছের পাতা ছাঁটা হয়। রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন,
এই ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে। পুরসভা থেকে বলেছে। অর্থাৎ সপ্তাহে ঘটনার পর এই হুঁশ আগেই ফিরল না কেন? হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শুনতে খুব খারাপ লাগে, বিশেষ করে এই রাজ্যের ছেলেমেয়েরাও যখন উচ্চশিক্ষার জন্য এত সংখ্যায় বাইরে যায়, তখন যদি বাইরের কোনো রাজ্যের অভিভাবক এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বলেন কোট আনকোট যে পশ্চিমবঙ্গে সরকারি সুরক্ষা নেই, মেয়েকে আবার উড়িষ্যায় ফেরত নিয়ে যাব, এখানে আর রাখবই না, আমার পরের বক্তা অর্ণব নিশ্চয়ই মানবে যে এই কথাগুলো শুনলে তৃণমূল কংগ্রেস বা সরকারের গায়ে লাগে কিনা জানি না, বঙ্গভাষী হিসেবে আমাদের মাথা হেঁট হয়ে যায়। এই ভদ্রলোক যখন তার মেয়েকে ডাক্তার করার স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গে পড়তে পাঠিয়েছেন, তখন তো নিশ্চয়ই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার, বেসরকারি হতে পারে সরকারি হতে পারে, একটা তুলনামূলকভাবে ভালো বলেই তো এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। আজকে তাঁর এই রকম স্বপ্নভঙ্গ কিন্তু আমাদের সবাইকে একই সঙ্গে দুঃখিত করার কথা। সুমনদা, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে বাবার বক্তব্য দিয়ে আপনি শুরু করলেন বা যে বাবার কথা আপনি বললেন, আমি নিজে একজন মেয়ের বাবা। সুতরাং আমার মেয়ে এই সামনের বছর সেও কলেজে পড়তে যাবে, আর এই মেয়েকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার রেখেছে, মানে বাচ্চা মেয়ে বলা যেতে পারে একেবারে। যার মেয়ের সঙ্গে এরকম নৃশংস ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা ঘটেছে, তিনি তার ক্ষোভ উগরে দেবেন, এটাই স্বাভাবিক। এবং সেখানে ঘটনাচক্রে সে হয়তো পশ্চিমবঙ্গে পড়তে এসেছে, সে যদি এখানে না পড়তে সে ব্যাঙ্গালোরে পড়তে যেত বা আজ দক্ষিণ ভারতের কোথাও পড়তে যেত, যদি এবং সেরকম ঘটনা ঘটতো, আমার ধারণা যিনি এই ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি একই রকমভাবেই ক্ষোভটা উগরে দিতেন। সেখানে একে অ্যাকিউজ করা বা এনাকে কোনো কিছু বলার জায়গা এখানে নেই। এখানে আমরা প্রত্যেকে তার পাশে আছি এই জায়গাটায়। কিন্তু সুমনদা, এই ক্ষেত্রে এই যে আপনি যেমন বললেন যে যখন অন্য একটি রাজ্য থেকে একজন এসে কেউ কথাটা বলছে, তখন আমি শুধু একটা কথাই বলবো যে বাংলাকে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে পরিপ্রেক্ষিতহীনভাবে কিন্তু দেখা যায় না। কারণ আজকে সকালবেলার এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, একেবারে পাশাপাশি দুটো ঘটনা, একটা ঘটনা হচ্ছে দুর্গাপুরের ঘটনা আর একটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌয়ের ঘটনা। খুব ইন্টারেস্টিং হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে তর্কগুলো আসছিল, আমাদের তিনজন মানে যারা বক্তা তিনটি দল থেকে এসছেন যারা বলছেন, সেখানে তারা ওই হিন্দু মুসলমানের প্রসঙ্গটা এসেছিল। আমি লক্ষ্য করছিলাম লখনৌতে যখন পুলিশ চেস করে ওই পাঁচজনকে, তার মধ্যে যে ছেলে কি পুলিশকে গুলি চালায় তার নাম ললিত কাশ্যপ, সে পুলিশকে গুলি চালিয়েছে, সে কিন্তু একই একজন। তারপর সে তাকেও গুলি করা হয়েছে, পায়ে গুলি লেগেছে, ধরা পড়েছে, সে সরাসরি গুলি চালিয়েছে। তো এই যে আমি বলছি এই যে প্রেক্ষিতটা কোথাও একটা টোটাল ডাউনফল, এবং যে দিকে পুরো জিনিসটা যাচ্ছে, মেয়েদের উপর অত্যাচার যেদিকে যাচ্ছে, যে জায়গায় যাচ্ছে, সেটা সামগ্রিকভাবে অর্থনীতি বলুন, সামাজিক অবস্থা বলুন, সমাজনীতি বলুন, এই সমস্ত দিক থেকে এমন একটা ডাউনফল তৈরি হয়েছে যেটার সঙ্গে কমব্যাক করতে হচ্ছে। কিন্তু সুমনদা, একই সঙ্গে এটাও তো সত্যি কথা, এটা বললেই হয়তো আপনি বলবেন যে তথ্য দেওয়া হচ্ছে না বা দেওয়া হচ্ছে কি হচ্ছে না। রিসেন্টলি এই এনসিআরবি যেটা বেরিয়েছে, যে লাস্ট ইয়ার যেটা বেরিয়েছে, তাতেও কিন্তু আমরা দেখেছি যে 19টা সবচেয়ে বড় শহরের মধ্যে সেফেস্ট যে শহর সেটা কিন্তু কলকাতা। এবং পশ্চিমবঙ্গের পরিসংখ্যানও আমি বলছি যে ন্যাশনাল উইমেন্স কমিশনেরও যে লেটেস্ট রিপোর্ট, তাতেও আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি মেয়েদের বিরুদ্ধে যে অভিযোগ যায়, এবং ওখানে কিন্তু তথ্যটা ডিরেক্ট রাজ্য পাঠায় না, ওখানে কিন্তু ওরা নিজেরা নেয়। সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ সবার আগে। আমি এখানে তুলনা করছি না সুমন, আমি শুধু বলছি এই পরিসংখ্যান আর উত্তরপ্রদেশ বাংলার থেকেও খারাপ, এটা ওই বাবাকে বোঝাতে পারবে? একদমই নয়। কিন্তু আমি শুধু আমি খুব বিনীতভাবে ওনাকে একটা কথাই বলবো যে উনি তো ওড়িশা থেকে এসেছেন, এই ওড়িশাতেই কিন্তু গত এক বছরের উপর আমি আলাদা করে দেখাবো কি করে হয়, যেখানে মেয়েকে গায়ে আগুন দিয়েছে। সেই জন্য একজন বাবা মেনে নেবেন যে ওড়িশাতে জানুয়ারি থেকে এখনো অবধি 17টা এরকম ঘটনা হয়েছে, সেই জন্য পশ্চিমবঙ্গে আমার মেয়ের সঙ্গে এটা হতে পারে। আমার প্রত্যেকটা প্রশ্ন এই জায়গায় নেই। কিন্তু আমি এইটুকু বলছি যে এটাকে পরিপ্রেক্ষিতহীনভাবে বিচ্ছিন্নভাবে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি, তাহলে আমার মনে হয় যে টোটাল স্পেকট্রামটা ধরা যাবে না। টোটাল স্পেকট্রামটা কিন্তু একটা টোটাল ডাউনফল। সেই ডাউনফলটার বিরুদ্ধে যে লড়াই, সেখানে আপচাপচি করে কোনো লাভই নেই, সেখানে সমস্ত দলকে সেখানে একসময় থাকতে হবে। আচ্ছা, আমার শুধু একটাই প্রশ্ন, অর্ণবদা বা অরূপ আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি ওই পরিবারের সাথে দেখা করেছেন? রাজ্যের কোনো প্রতিনিধি গেছেন, কথা বলেছেন? একবার ওর বাড়ি পর্যন্ত লোক পাঠানো হয়েছে রিপ্রেজেন্টেশন দিয়ে? ওনারা এই মুহূর্তে দুর্গাপুরেই আছেন। কেউ কাকে বলছেন? বাবা, কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই, যে কোনো মেয়ের উপর অত্যাচার তো, এই নৃশংস অত্যাচার নিশ্চিতভাবে নিন্দনীয়, সবাই নিন্দা করছে। কিন্তু আরেকটা জিনিস ভাবুন, অন দা আদার সাইড অফ দা কয়েন, একটি মেয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা,
সে আমার দেশের নাগরিক, তাকে জোর করে আপনি বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছেন, ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ পুলিশ তাকে অ্যারেস্ট করছে, সে বাংলা ভাষায় কথা বলে বলে। এরপর এরা বড় বড় তারপর দুটোই একদম আমার এইখান থেকে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে আসবো, যেটা এই রকম নয় তো যে পুরো জিনিসটা, আমি বলছি এই মানসিকতা এবং এই পুরুষতান্ত্রিক সমাজের একটা ভয়ঙ্কর নোংরা দিক এর মধ্যে ফুটে এলো না তো। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের আমি রায়টা খুব মন দিয়ে পড়ছিলাম। ব্যাংশাল কোর্টের মাননীয় বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য 2015 সালের 10ই ডিসেম্বর তার নির্দেশনামায় লিখেছিলেন যে পারিপার্শ্বিক পরিস্থিতি স্পষ্ট বলছে অভিযুক্তদের মূল উদ্দেশ্য লালসা তৃপ্ত করা ছিল না, মূল উদ্দেশ্য ছিল মহিলাকে শিক্ষা দেয়া। কেন? তাদের অভিমত অনুযায়ী একাকী মহিলা মধ্যরাতে নাইট ক্লাবে এসে অপরাধ করেছিলেন। কোট আনকোট ক্রাইম শব্দটা মাননীয় বিচারক তার নির্দেশনামায় লিখেছিলেন। এটা অস্বীকার করা যায় না, রক্ষণশীল সমাজে ছোট থেকেই বাচ্চাদের শেখানো হয় রাতে পার্টি করা বা মদ্যপানে শুধু পুরুষদের প্রাধান্য। এইখানে আরও স্পষ্ট ভাষায় মাননীয় বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য লিখছেন, এই গণধর্ষণ ওই মহিলার ওপর অভিযুক্তদের ক্রোধের বহিঃপ্রকাশ। আমার মতে এটা অ্যাঙ্গার রেপের প্রকৃষ্ট উদাহরণ। আমি বলছি যে লক্ষ্য করুন, দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে এরম নয় তো যে একটা মেয়ে উড়িষ্যা থেকে এসে জীবন সংগ্রামের এই কটা বছরে 17, 18 বা 19 বছরে জয়ী হয়ে সে একজন ডাক্তার হতে চাইছে, ডাক্তার হয়ে জীবন বাঁচাতে চাইছে। একটা ছেলের সঙ্গে একই রকমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজের থেকে স্বীকৃতি এবং তার সার্ভিস দিতে চাইছে। সেইখানে কোথাও রাগটা বেড়ে যাচ্ছে। আমি জানি না আমাদের এই বাংলা কাদম্বিনী গাঙ্গুলি কিংবা অবলা বসু প্রথম ডাক্তার হতে পারতেন। মহেন্দ্রলাল সরকার প্রচণ্ড বকেছিলেন যে তার বিয়ে হয়ে যাচ্ছিল জগদীশচন্দ্র বসুর সঙ্গে। আমি বলছি এই পশ্চিমবঙ্গে যার এই রকম সমৃদ্ধ ট্র্যাডিশন, সেখানে কোথাও একটা মেয়ে সে ডাক্তার হতে চেয়েছিল, তাকে এই পরিণতির মুখোমুখি হতে হয়েছে। আমি বলছি এই লজ্জা, এবং এই লজ্জা অন্য কোনো উদাহরণ তাকে ম্লান করতে পারবে না। আমি এইখান থেকে আবার ওই রাত এবং সিসিটিভির অংশে আমার পরের প্রতিবেদন দেখাবো, তারপর শিল্পী সমীর রাইচের কাছে আসবো। দেখুন How they came out in the night at 12:30. এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30 সময়। রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তারপরেই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। এরই মধ্যে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুর কাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো? How they came out in the night at 12:30. যদিও সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে। গত শুক্রবার আইকিউ সিটি হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে নির্যাতিতা তার এক সহপাঠীর সঙ্গে রাত 7:58 নাগাদ ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন, এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেই দেখা যায় রাত 9:29 নাগাদ দুজনে আবার ক্যাম্পাসে ফেরত আসছেন। সোমবার নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার বাবা বলেন, মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত 9:30টায়। ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা 7টার সময় বাড়িতে বেরোবে না, তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না, চাকরি ফাকরি কিছু করবে না। এখানে এইটা কি আমরা কি আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30 সময়। 9:30 সময়ে আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। এই প্রেক্ষিতেই প্রাক্তন পুলিশ কর্তারা প্রশ্ন তুলছেন, তাহলে মুখ্যমন্ত্রী রাত 12:30টার তত্ত্ব পেলেন কোথা থেকে? বলছেন 12:30 গল্প উনি পেলেন কোথায়? শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনের দুজনও কখনো একসঙ্গে জীবিত ছিলেন না, কিন্তু তিনি তাদেরকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। তো এই রকম যে মহিলা, তার কথাবার্তা সবসময়ই বেঠিক, বিভ্রান্তিকর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে এখন জোর বিতর্ক। হিন্দল দে ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন এতক্ষণ কি নিয়ে তর্ক হচ্ছিল, একেবারে স্পষ্ট। এটা ঠিক যে পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য নিরাপদ না হলে উড়িষ্যাও নিরাপদ নয়। উড়িষ্যা জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু অবধি মানে 17 দিনে 7টা ধর্ষণের ঘটনা ঘটেছে, এটা ফ্যাক্ট।
উত্তরপ্রদেশের লখনৌতে দিন দুপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নিয়ে এই মুহূর্তে দেশ উত্তাল, এটাও ফ্যাক্ট। কিন্তু আমার প্রশ্ন, সো হোয়াট? এই মারাত্মক ঘটনাগুলোতে পশ্চিমবঙ্গের একটা ধর্ষণের ঘটনাও জাস্টিফাইড হয় নাকি? হাতরাস বা উন্নাওয়ের জন্য কামদুনি জাস্টিফাইড হয় নাকি? এখানে কেন বারবার প্রতিযোগিতামূলক সাফল্য বা তুলনামূলকভাবে এগিয়ে থাকায় নিগ্রহের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা চলে? ঘটনা ঘটলে বিরোধী শাসিত রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোকে দেখাবে, আবার উল্টো দিকে বিজেপি শাসিত রাজ্যগুলো বিরোধী শাসিত রাজ্যগুলো সব থেকে খারাপ বিজ্ঞাপনগুলো তুলে ধরবে। প্রশ্ন হলো যে আমরা কি অন্ধকার থেকে আরও অন্ধকারে যাব, মানে ক্রমশ পেছনের দিকে এগিয়ে যাব, নাকি আমরা একটা উদাহরণ সৃষ্টি করব যে আমাদের এখানে ছাত্র ছাত্রী সাধারণ মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে সবাই নিরাপদে রাতে রাস্তায় থাকতে পারে, রাতে প্রয়োজন হলে বেরোতে পারে? সমীর রাইচ। দেখো সুমন, প্রথম কথা, আমি তৃণমূলের দুইজন বক্তা যে ভনিতাটা করলেন, যেটা আমরা দেখি যে জিনিসটাকে লঘু করার জন্যে তার আগে ওই পরিবারের প্রতি সমবেদনা জানানো, তাদের প্রতি কোনো সত্যি তাদের তো এগুলো হওয়ার কথা, অনেক কিছু করলেন আমি দেখলাম। দেখো, আমার একটা ছোট্ট সাজেশন আছে, আমি জানি না সরকার সেটা নেবেন কিনা। প্রথম কথা, আমি বিশ্বাস করি না যে মহিলা মুখ্যমন্ত্রী, আমি মনে করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একদম। তো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন রাত্রি 12:30টায় তারা ফিরেছে। আমি দেখুন ওনাকে তো মিথ্যেবাদী বলতে পারবো না, বলা উচিত নয়, বললে তারপরে আমি কেস খাবো, আমি সেটা বলছি না। আমি খালি ওনাকে রিকোয়েস্ট করছি আপনি সত্যি কথা বলুন, প্রতিটি ক্ষেত্রে আপনি খালি সত্যি কথাটা বলুন, তাহলেই রাজ্যে পুলিশ প্রশাসন অনেকটা অ্যাক্টিভ হবে। প্রতিটি ক্ষেত্রেই আপনি সত্যি বলছেন না, আবারও বলছি আপনাকে মিথ্যাবাদী আমি বলবো না, কিন্তু আপনি সত্যি বলছেন না। যেমন করে আপনি গিয়ে বলেছিলেন কামদুনিতে যে ওইখানে মাওবাদীরা আছে, যেমন করে বলেছিলেন সুজেট পার্ক স্ট্রিট কাণ্ডে সে দেহ ব্যবসা করে, এরকম প্রতিটি ক্ষেত্রে, যে হাঁসখালিতে বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, ঠিক আছে বাজে কথা, আমার দায়িত্বে আমি বলছি ভাই, হ্যাঁ আমার দায়িত্বে আমি বলছি, তোমার বক্তব্য সময় তুমি বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি সবাইকে থামালাম কারণ এই মুহূর্তে আসানসোল দুর্গাপুরের সিপি কমিশনারেটের সুনীল চৌধুরী প্রেস কনফারেন্স করছেন এই নিয়ে। যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সের যাদের প্রেজেন্স পাওয়া গেছে আমরা অ্যারেস্ট করে নিয়েছি এবং ইনভেস্টিগেশন রাইট আর্নেস্টে চলছে, সঠিকভাবে আমাদের তদন্ত চলছে। আমরা এই ঘটনায় খুবই মর্মাহত, দুঃখিত এবং যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি, আমরা ছিলাম এবং থাকবো। তারা হয়তো শোকের মধ্যে আছে, আমরা ওদের মানসিক অবস্থা বুঝি, কিন্তু আমি নিজে প্রথম দিনে যখন ওনার ফ্যামিলি আসে আমি ওনার বাবার সঙ্গে দেখা করি, আমি নিজে পার্সোনালি ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমার সব সিনিয়র অফিসার, আমার ডিসিপি, এসিপি এবং যে লোকাল থানার ওসি আছেন সবার নম্বর ওনাকে দেওয়া হয়েছে। কালকে ডিসিপি আমার নিজে ওনার সঙ্গে কথা বললেন, ওনার বাবার সঙ্গে, এবং ওদেরকে সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব, ওদেরকে আমরা বলেছি, ওদেরকে জানিয়েছি। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেননি। তারপরে ভিকটিম গার্লের সবসময় আমরা একটা লেডি অফিসার এবং গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি এবং আমরা আবার আপনাদের মাধ্যমে এটা ওদেরকে জানাতে চাই, আমরা সবসময় ওদের পাশে আছি। ওদের যা 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 চাইবে, উনি যে চাইবেন ওনারা চাইবেন সেটা আমরা করব এবং আমরা ওদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। স্যার, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যাকে প্রথম দিন থেকে আমি একটা জিনিস বলি আপনাকে, ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব। একটা বিষয় যেটি হচ্ছে ঘটনাটি ঠিক কখন ঘটেছিল, আমি যেটা বললাম ইনভেস্টিগেশন
ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব। এখন তদন্তের স্বার্থে আমরা আর কিছু বলবো না, ইনভেস্টিগেশন নিয়ে আমরা কালকে ব্রিফিং করব। ইনভেস্টিগেশন ছাড়া একটা বিষয়, সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আপনারা কি মনে করেন কোন জায়গায় কোনো গাফিলতি ছিল? কারণ এই যে জায়গা মোহনবাগান অ্যাভিনিউ প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, সেই জায়গা অনেক জায়গায় আলো থাকে না, সেই জায়গা হচ্ছে সিসি ক্যামেরা ওই রাস্তাটায় নেই, এবং এইখানে কি পুলিশের টহলও থাকে না বলে অনেকে অভিযোগ করছে। পুলিশ টহল থাকে, পুলিশের যে মোবাইল গাড়ি থাকে সেটা ডেফিনেটলি হয়তো সবসময় একটা জায়গাতে থাকতে পারে না মোবাইল গাড়ি, কিন্তু বিভিন্ন এরিয়াতে যে মোবাইল গাড়ি থাকে সেটা রাউন্ড দেয় এবং হসপিটাল এরিয়াতেও থাকে। প্রাইভেট যেহেতু মেডিকেল কলেজ আছে, ওদের নিজের পার্সোনাল সিকিউরিটি আছে, প্রাইভেট সিকিউরিটি আছে। রাস্তাটা তো স্যার স্টেটের রাস্তায়, মানে ওই জায়গায় কি কোনো গাফিলতি মনে করেন? কোনো সিকিউরিটি ল্যাপস আছে আপনারা? পুলিশের মোবাইল, আমি যেটা বললাম, মোবাইলের আমাদের কাজই এটা আছে কি বিভিন্ন যে রাস্তা আছে ওখানে টহল দেওয়া, মোবাইল গাড়ি টহল দেয়। পরিবার বলছেন, আপনি যেটা দাবি করলেন যে আপনারা সমস্ত কিছু ওনাদেরকে শেয়ার করেছেন, নাম্বার বা ওনাদের সাপোর্ট করে। ওনার পরিবার মানে গতকাল পর্যন্ত, ওনার রাত্রিবেলা পর্যন্ত ওনার বাবা বলেছে, আজকে সকালবেলা বলেছে যে পুলিশের পক্ষ থেকে কোনো রকম আমাদের কোনো ইনভেস্টিগেশন অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে। দেখুন, আপনারাও পরশু দিন যখন প্রথম আমি আসলাম দুর্গাপুরে, আপনার মিডিয়ারা বন্ধুরাও ছিলেন, তখন আমার সঙ্গে ওনার বাবা দেখা করে বেরিয়েছিলেন, 1 ঘন্টা আমার সঙ্গে ছিলেন, আপনারাও তখন ছিলেন। আমার সঙ্গে উনি কথা বললেন, আমি ওনাকে বিশ্বস্ত করলাম কি আপনার যা সিকিউরিটি লাগবে আমি নিজে অ্যাজ এ কমিশনার ওনাকে এনশোর করলাম। ওনার ফ্যামিলির সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি এবং মেয়ের তো ডেফিনেটলি আমরা দিয়ে রেখেছি, কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি নেননি, উনি নিজেই বললেন না আমাকে লাগবে না, আমি এখানে আমার রিলেটিভের বাড়িতে আছি। তারপরেও কালকে ডিসিপি সাহেব আমাদের এখানে উনি ডাকলেন, আবার ওনার সঙ্গে কথা বললেন, আবার ওনাকে জিজ্ঞাসা করলেন কি আপনার কোনো অসুবিধা আছে ইনভেস্টিগেশন মধ্যে। ইনভেস্টিগেশনের প্রত্যেক ডিটেলটা আমরা ওনাকে জানিয়েছি। আমার যে ওসি এনটিএস থানা লেডি অফিসার আছেন উনি নিজে কথা বলেছেন, প্রত্যেক ইনভেস্টিগেশন ডিটেল আমরা ওনাকে দিয়েছি। বারবার ওনাকে আমরা আশ্বস্ত করেছি কি যে অসুবিধা আছে, যে কিছু আপনারা আমাদেরকে বলুন, আমার নিজের নাম্বার, ডিসিপির নাম্বার, সিনিয়র অফিসারদের নাম্বার সব ওনাদেরকে দেওয়া আছে। আপনি কি মনে করেন নিরাপত্তায় কোনো জায়গায় কোনো গাফিলতি হয়েছে, সেটা বাড়ানো দরকার আরো? দেখুন, আমি যেটা বলার ছিল আমি বললাম আপনাদেরকে। ওনারা কি ওনাদের কোনো প্ররোচনা আছে, মানে কেউ কি ওনাদেরকে প্ররোচনা? এটা না, দেখুন এখন ওনার মানসিক অবস্থা আমরা বুঝি, আমরাও মর্মাহত, যেহেতু একটা দুঃখিত ঘটনা হয়েছে, এর বাইরে আমি কিছু বলবো। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে বলে আপনি মনে করছেন? এখন অব্দি ইনভেস্টিগেশন মধ্যে যাদের প্রেজেন্স ছিল প্লেস অফ অকারেন্সে 5 জনের, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি। সহপাঠী তো উনি নিজেই বলছেন, যে ভিকটিম গার্ল আছেন উনি বলছেন কি সহপাঠী উনি 2 জন গিয়েছিলেন, এবং তার ছাড়া যে 5 জন ছিল ওই 5 জনকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। আপনারা কি স্যাটিসফাইড যে যেরকম ভাবে তদন্ত এগোচ্ছে? তদন্ত একদম সঠিক ভাবে এগোচ্ছে, আমরা ফুললি স্যাটিসফাইড আছি, এবং আমরা আশ্বস্ত করছি ফ্যামিলিকে, ওনার প্যারেন্টসকে কি যারা দোষী আছে তাদের কঠোরতম শাস্তি আমরা এনশোর করব। ভিকটিমের বন্ধু কি এখনো কি ডিটেইন রয়েছে? ওকে কি এখনো জিজ্ঞাসাবাদ? আমরা জিজ্ঞাসাবাদ করছি, যখন দরকার হচ্ছে আমরা ওনাকে ডাকছি। দেখুন, এসপি পরিষ্কার বললেন যে বাবার সঙ্গে তাদের কথা হয়েছে। সিপি একেবারে সুনীল চৌধুরী তিনি বললেন এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি তাকে তিনি সন্তোষ প্রকাশ করলেন, এবং এই 5 জনকে আরও ইনভেস্টিগেশনের পর আগামীকাল সম্ভবত এই নিয়ে বিস্তারিত পুলিশের ভার্সন পাওয়া যাবে। তবে শঙ্কু, যেটা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমি আসবো সমিতদা, যেটা নিয়ে প্রশ্ন হচ্ছিল যে বাবার সঙ্গে সিপি দাবি করলেন যে তারা যোগাযোগ করে। সিপি কে তো সরিয়ে দেওয়া উচিত, উনি তো রেসপন্সিবল, ওকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে গভর্নমেন্ট। এত বড় একটা ঘটনা ঘটেছে, সারা দেশে বাংলার মুখ পুড়ে গেছে। প্রেস কনফারেন্স বলেছে তৃণমূলের নেতাই বেরোলো হচ্ছেন, তৃণমূলের সিপি কে সরিয়ে দেওয়া উচিত। প্রেস কনফারেন্সে কি বেরোলো? উনি এবার আমি সমিতদার কাছে যাবো, মাঝখানে আটকেছিলাম। মানে কৌস্তব, তুমি বলছো যে এই 12:30টার গল্পটা পুলিশের দিক থেকে মুখ্যমন্ত্রী আমি আবার এই আলোচনা আসবো একবার, ঠিক যেখানে আমি শিল্পী সমীর রাইজকে থামিয়েছিলাম।
পরিষ্কার কথা, এটা এত চিৎকার চেঁচামেচির বিষয় নয়, বিষয়টা ভীষণ মর্মান্তিক বিষয়। দেখো, পুলিশ কমিশনার বলছেন বারবার যে ওনার বাবার মানসিক অবস্থানটা আমি বুঝি। আমি কিন্তু বলছি আমরা সিপির মানসিক অবস্থানটা বুঝি, যে ওনাকে সরকার থেকে কী বলা হয়েছে, যার জন্য এরকম বলছেন পুলিশই নাকি টহল চলে। একটু আগে তোমার এই টেলিভিশনে আমরা দেখলাম স্থানীয় লোক পরিষ্কার বলছে পুলিশ থাকে রাত্রিবেলা, তারা নিজেদের কাজে ব্যস্ত থাকে। কিসের নিজেদের কাজ? ঘুষ তোলার কাজে ব্যস্ত থাকে। এই হলো আমাদের কলকাতা হলো লন্ডন, এর পাশাপাশি অন্য আরেকটা দেশ যেটার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই জায়গায় নিয়ে চলে যাচ্ছেন। আজকে তুমি ভাবো, এইমাত্র অরূপ তর্ক করছিল, বিশ্বনাথ যখন বলছিল যে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি যে অন্য মহিলারা রাতে বেরোবেন না। আরে পার্কস্ট্রিট কাণ্ডে অরূপ ভুলে গেছে যে মেয়েটি তার প্রফেশনাল লাইফ শেষ করে সে যখন নাইট ক্লাবে যায়, তার থেকে সে বাড়ি ফিরবে, তখন তাকে বলা হলো তার দেহ ব্যবসা আছে। তাহলে অন্য মহিলারা যদি রাত্রিবেলা বেরোয় এবং রাস্তায় যদি বিপদে পড়ে, সে যদি মেডিকেল কলেজে নাও হয়, তাহলে তাকে তো বলা হবে তখন তার দেহ ব্যবসা আছে। ইয়ার কি হচ্ছে? সমস্ত দেশটাকে, সমস্ত রাজ্যটাকে রসাতলে নিয়ে যাচ্ছে এই সরকার। এবং আমি বারবার বলছি যে ওইখানে আমার কামদুনি মনে আছে, যেখানে আমি সরাসরি যে আন্দোলনে ছিলাম, সেখানে মনে আছে পুলিশ বারবার বলেছে না আমরা এমন ব্যবস্থা নিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 দিনের মধ্যে ফাঁসি দেবো, আমরা ভুলে যাইনি যদি রেকর্ড বার করা যায়। সেইগুলো কাউর কিচ্ছু হয়নি, তারা বহাল তবিয়তে ঘুরছে। আবারও বলছি আমাকে শেষ করতে দাও। আবারও বলছি এখানেও দুধের গাই আছে, আবারও বলছি এখানেও দুধের গাই আছে। এই যে দুধের গাই থাকলে তার কোনো বিচার পাবে না আমাদের এই রাজ্যে। আমি আবারও বলছি কোনো বিচার হবে না, সাময়িক দেখানো হবে। এই কথাটা 1 বছর পরে মিলিয়ে নাও প্লিজ, বা 2 বছর পরে। সত্যি বলছি কোনো বিচার হবে না। কেন? পুলিশ কোনো এভিডেন্স দেবে না, পুলিশ কোনো এভিডেন্স দেবে না, এটাই আমার শেষ কথা। গোটা কংগ্রেসটাই বিজেপিতে গেছে, সমীর দই বাবা কিন্তু আবার যারা ধর্ষণের ঘটনায় ধর্ম করছে এই বিতর্কের মধ্যে এইবার আরেকটা চ্যাপ্টার, তিনি হচ্ছেন এই রাজ্যের রাজ্যপাল। আজকে রাজ্যপাল সেই কলেজে গেলেন, রাজ্য সরকারকে আক্রমণ করলেন। দেখুন, The police are primarily responsible to maintain law and order, and there is a lacuna in this. দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে দেশ জুড়ে তোলপাড়। এই প্রেক্ষাপটে সোমবার দুর্গাপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুর 12:30 নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সোজা যান হাওড়া স্টেশনে। সূত্রের খবর, ট্রেন দেরিতে থাকায় সড়কপথে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়েই গণধর্ষণ কাণ্ডে কড়া প্রতিক্রিয়া দেন তিনি। There is no excuse for justification for rape. The nation has to guard against it, the state has to guard against it. Every citizen, particularly girls, should be protected in Bengal. Effective steps are to be taken for that. No evading the question, no running away from the facts. রাজ্যপাল যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ একাধিক মহিলার, এবং সে কোথায় দিল্লি গিয়ে কোন হোটেলের ঘর ভাড়া করে কি হয়েছে, কোথায় রাজভবনে কি হয়েছে, এখন তিনি যদি এটাকে রাজনীতি করতে ব্যবহার করতে যান, তাহলে তো আবার তাকে এইসব প্রশ্নের উত্তর দিতে হবে। বিকেল 5টা নাগাদ দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে পৌঁছন রাজ্যপাল। নির্যাতিতা ও তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। You just met the victim. How is her condition physically and mentally? I met the victim. About her physical condition, the doctors told me it's very much under control. I had a discussion with the parents. Well, she's traumatized. Are you satisfied with the ongoing investigation? Justice has to be done. Whatever action is to be taken will be taken. Justice has to be given to the victims. I'm in communication with the Chief Minister. I will certainly communicate my impressions and my observations and my suggestions for action to the Chief Minister. রাজ্যে হোক কিংবা ভিন রাজ্যে, নারী নিরাপত্তা নিয়ে রাজনীতিবিদদের মুখে নানা প্রতিশ্রুতি শোনা যায়, ক্যাচলাইন স্লোগান শোনা যায়।
কিন্তু পূর্ণাঙ্গ নারী নিরাপত্তা কি আসলে সোনার পাথর বাটি? মহিলা ভোট পেতেই কি যাবতীয় প্রতিশ্রুতি দেন রাজনীতিবিদরা? ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শঙ্কুর কাছে যাব। শুভেন্দু অধিকারী এই 48 ঘন্টা আগে যখন রাজ্যপাল দিল্লিতে প্রেস কনফারেন্স করেছিলেন, মেরে কেটে 3 দিন, তখন বলেছিলেন যে এই রিপোর্ট অনেক শুনেছি, এবার ব্যবস্থা নিতে হবে। দেখুন, আমি আজকে একটা কথা বলছি সুমনদা, আপনি আপনার বহুল প্রচারিত টেলিভিশন চ্যানেল এবং আপনার শো যে শাসক দলের সর্বময় কর্তারা দেখছেন, আমি সুনীল বাবুর প্রেস কনফারেন্স দেখে সিপি স্পষ্ট বুঝতে পেরেছি। তো তাদের মাধ্যমে, আপনার চ্যানেলের এই শোয়ের মাধ্যমে তাদের কাছে আমি জানতে চাই যে এখনো পর্যন্ত পুলিশের এগেনস্টে অ্যাকশন হয়েছে? যে ওখানকার রাত্রে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সাসপেন্ড করে তদন্তের নির্দেশ দিয়েছেন? এটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে, সরাসরি দুধেল গাইদের প্রমোট করে যাচ্ছেন। এই 5টা-4টা নাম যেটা নিয়ে এদের এত গাত্রদাহ, ওই নামগুলো আছে বলেই তো এখন অ্যাকশন হচ্ছে না। ওই নামগুলো না থেকে অন্য কোনো নাম থাকলে তখন অ্যাকশন হয়ে যেত। আপনি ভাবুন সুমন দা, তার বদলে ওনারা বলছেন, তার বদলে ওনারা বলছেন আপনারা মহিলারা ডাক্তার মেরাবেন না, হিন্দু মুসলমান হিন্দুদের সুবিধা করে দিচ্ছেন। মেয়ে আজকে হসপিটালে এজেন্ট মনে হচ্ছে, হিন্দু মেয়েরা আক্রান্ত, যত বেশি শুভেন্দু অধিকারী আপনি মুসলমান। এখানে একটা প্রতিবেদন নিতেই হবে, সেটা হচ্ছে শঙ্কু হিন্দু মুসলমান ভাগ করছে তো, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যখন ধর্ষণের শিকার হচ্ছেন হিন্দু মহিলারা, সেই বিষয়গুলো সেই একই রকমভাবে আমরা কেন দল মত ধর্ম নির্বিশেষে একেবারে সরাসরি, আমি বলছি আমি তোমার আবেদন শুনবো, কিন্তু তার আগে অন্য রাজ্যের কয়েকটা ঘটনা যে পরিসংখ্যানগুলো আমাদের একই রকম উদ্বিগ্ন করছে। আবার বলছি, একটা ঘটনা দিয়ে কোনোভাবে, সেটা কামদুনি হতে পারে, দুর্গাপুর হতে পারে, একটা ঘটনাও জাস্টিফাই করা যায় না, কিন্তু পাশাপাশি গোটা দেশের ছবিটাও দেখাতে হবে। পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়তে এসে ভয়াবহ ঘটনার মুখোমুখি পড়তে হয়েছে ওড়িশার ছাত্রীকে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ক্যাম্পাসের কাছেই তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ায় শুধু বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী নন, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, নেতা নেত্রীরাও সরব। পাল্টা তৃণমূল প্রশ্ন ছুড়ে দিচ্ছে, বিজেপি শাসিত ওড়িশা কি আদৌ নারীদের জন্য নিরাপদ? কারণ বিজেপির আমলে গত 1.5 বছরেই প্রতিবেশী এই রাজ্যে নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। গত জুন মাসে ওড়িশার গোপালপুর সমুদ্র সৈকতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বন্ধুর সঙ্গে একটি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন তরুণী। অভিযোগ, সেই বন্ধুকে বেঁধে রেখেই তরুণীকে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন, তারপর ধর্ষণ করা হয়। জুলাই মাসেই ওড়িশার জগৎসিংহপুর জেলায় 15 বছরের নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে 2 যুবকের বিরুদ্ধে। নাবালিকা সন্তান সম্ভবা হয়ে পড়লে তাকে জীবিত অবস্থাতেই পুঁতে দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। গত সেপ্টেম্বর মাসে পুরীর অদূরে ঝাউবনে 19 বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অগাস্ট মাসে 22 বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। তার আগে 12 জুলাই ওড়িশারই বালেশ্বরে ফকিরমোহন কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ক্যাম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিএডের 2য় বর্ষের এই ছাত্রী। অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও সুবিচার পাননি তিনি। অবশেষে কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে গায়ে আগুন দেন, পুড়ে যায় শরীরের 95%। ওই অবস্থায় 3 দিন লড়াই চালিয়ে 14 জুলাই ভুবনেশ্বর এইমসে মৃত্যু হয় নির্যাতিতার, যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল ওড়িশা। ওই জুলাই মাসেই ওড়িশার জজপুরে এক উঠতি হকি খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগ ওঠে। দুর্গাপুরের ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যে আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে এক দলিত ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে খবর, একাদশ শ্রেণীর ওই দলিত পড়ুয়া এক পরিচিতের সঙ্গে বাইকে করে যাচ্ছিল। অভিযোগ, মন্থারা এলাকায় 5 দুষ্কৃতী বাইক চালককে মারধর করে 16 বছরের কিশোরীকে ধর্ষণ করে। পশ্চিমবঙ্গ হোক কিংবা ওড়িশা বা উত্তরপ্রদেশ, দেশে আর কবে নিরাপদ অনুভব করবেন মহিলারা? এবিপি আনন্দ। নজরুল, একটা কথা বলুন, সেটা হচ্ছে অরূপ শুরুতেই বলল যে অভয়ার বাবা মা সেখানে বিচার পেয়েছে, তাদের ইমোশনাল থাকতে পারে কিন্তু বিচার সত্যি পাওয়া গেছে। আজকেও সেই বাবা মা এই উত্তর পেয়েছেন যে তার মেয়ের প্রাণহীন শরীরটাকে কেন ঘন্টার পর ঘন্টা, যখন তার রাজ্যে করে পৌঁছেও গেছেন, দেখতে দেয়া হলো না? কারা তা জোর করে নশ্বর শরীরটাকে দাহ করে দিল? তারও আগে বলি, হ্যাঁ, একটা মেয়ে যে কারণেই হোক ডেড, তো ওই সরকারি হাসপাতালে কি একজন ডাক্তার ছিল না তিনি বলবেন যে তিনি মারা গিয়েছেন কিনা? বাবা মাকে প্রথমে কি খবর দেওয়া হলো যে তাদের মেয়ে অসুস্থ, একদম আত্মহত্যা। দ্বিতীয়বার বলা হলো যে আত্মহত্যা করেছে। তারপরে তারা যখন পৌঁছে গেলেন
সে মেয়ের কাছে তাদেরকে যেতেই দেওয়া হলো না, তার মানে তখনও ধামাচাপা দেওয়ার কারবার শেষ হয়নি। তারপরে যে মেডিকেল কলেজের যে আউটপোস্ট আছে সেখান থেকে থানাতে প্রথম যে মেসেজটা গিয়েছে সেখানে বলছে একটা আনকনসাস ডেড বডি পাওয়া গিয়েছে। কেন? দেখুন, প্লেস অফ অকারেন্স যেটা, সেটা কার্যত নষ্ট করে দেওয়া হলো, ওই দেয়ালটাকে ভেঙে চুরমার করে দেওয়া হলো, যেটা ফরেনসিক 14 তারিখ ঘটনা কি হয়েছে আপনারা জানেন। আমি তারও থেকে বলছি যে রেপ কেসের, মার্ডার কেসের পোস্টমর্টম কিন্তু সূর্যাস্তের পর হয় না, এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। একজন সাব ইন্সপেক্টর বলিয়ে এবং পার্টির লোক বলে যে যদি এখনই পোস্টমর্টম না করা হয় তাহলে রক্তগঙ্গা বইবে, করা হলো। তারপর ডেড বডি নিয়ে পার্টির লোকেরা ছিল, তাদেরকে দ্বিতীয়বার পোস্টমর্টম করার জন্য রাখা হবে কিনা যখন কথা চলছে, পুলিশের লোকেরা, পার্টির লোকেরা ডেড বডি নিয়ে চলে গেল। শ্মশানে যাওয়ার আগে পুলিশের লোক টাকার বান্ডিল নিয়ে তার বাবার কাছে পৌঁছে গেল। তারপরে সেই ডেড বডিটা যখন শ্মশানে পৌঁছলো, আগে শ্মশানে ডেড বডি ছিল এবং সেই ডেড বডিগুলো রেখে পরের যে ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হলো যে এরপর আর পোস্টমর্টম করা যাবে না। আমি বলছি যে এইটার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ওই ভেঙে দেওয়ার কথাটা, ওইটা ভাঙার ক্ষেত্রে কিন্তু সেই কাগজটাও পাওয়া গেছে, জুনিয়র ডাক্তাররা 5 জন সই করেছিলেন সেখানে। শুধু তাই নয়, অর্ডারটা কে সাইন করেছে সেটা বলো। আরেকটা হচ্ছে যে যখন ওখানে পোস্টমর্টম করা হচ্ছে, সেই পোস্টমর্টম করার সময় কিন্তু উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে প্রতিটা কথায় মিথ্যে কথা রয়েছে, প্রতিটা স্টেটমেন্ট পরবর্তীকালে সিবিআই নিজে ভেরিফাই করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট হয়েছে। এরা কি তারা লিখেছে উই আর আমি সময় বলছি, আমি বলছি যদি জুনিয়র ডাক্তাররা এই চক্রান্তের অংশ থাকে, সিবিআই অপদার্থ আরোপ বলুক, আমার কোনো মানতে সেটা না 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 মানতে অসুবিধা নেই। জুনিয়র ডাক্তাররা যদি অন্যায় করেন, সেই জুনিয়র ডাক্তারদের শাস্তি কোথায় হয়েছে? সব থেকে বড় প্রশ্ন এইটা। কিন্তু আমি আমাদের সবার বলার থেকে যাদের বলা গুরুত্বপূর্ণ, অভয়ার মা বাবা এইখানে ঠিক কি বলেছেন দেখাবো। মুখ্যমন্ত্রী যে বলেছেন যে রাত্রিবেলায় মেয়েদের বেরোনো নিষেধ, আমি বলবো যে রাজ্য নিরাপত্তায় সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর, সেই রাজ্যে কেন মেয়েদের ঘরের মধ্যে বেঁধে রাখার পরিকল্পনা? আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি যার দায়িত্ব প্রশাসনের প্রধান দায়িত্ব, এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তারপরেও কেন তিনি এই কথাটা বলবেন? আমি তো ওনাকে একটা পরিষ্কার কথা বলতে চাই, উনি তালিবানি ফতোয়া জারি করে একদম মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না এরকম একটা কিছু বিল আনে বা কোনো একটা মানে দিয়ে একটা ফতোয়া জারি করে দিন যে কোনো মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে। উনিও ঘরে বসেই কাজ করবেন, উনিও একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনিও ঘরে বসে যেন কাজ করেন। তাহলে উনি বুঝতে পারবেন যে মানুষকে এই সব কথা বলার ফল বললে কি তাদের প্রতিক্রিয়াটা হয়। দুর্গাপুরে যেটা ঘটেছে এটাও একটা প্রতিষ্ঠানিক, মানে সব জায়গায় নামগুলো আলাদা হচ্ছে, কখনো আরজিকর হচ্ছে, কখনো কসবা হচ্ছে, কখনো দুর্গাপুর হচ্ছে, ঘটনাটা মিলেমিশে সেই এক। তো দেখা যাচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তারা একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী এবং প্রাক্তন ঠিকাকর্মী, অর্থাৎ প্রতিষ্ঠানের লোকজনই জড়িত। প্রতিষ্ঠানই জড়িয়ে থাকে, প্রতিষ্ঠান না জড়ালে এইসব বাইরের থেকে এসে, আমি তো এটা প্রথম দিন থেকে বলছি, প্রতিষ্ঠানের মদত না থাকলে বাইরে থেকে বেরিয়ে কেউ এসে করে যেতে পারবে না। আর আরজিকর তো এতটাই সুরক্ষিত জোন, সেই সেমিনার হলটা, যে কেউ গিয়ে সেখানে ঢুকতেই পারবে না। আমার মেয়ের খুনটা প্রাতিষ্ঠানিক খুন, এটাও প্রাতিষ্ঠানিক অপরাধ। আমি অরূপের কাছে যাব। অরূপ, পদ্মপাল শব্দটার সৃষ্টি হয়েছিল জগদীপ ধনকরকে নিয়ে। রাজ্যপাল একটার পর একটা বিবৃতি দিচ্ছেন গত সপ্তাহ থেকে, তো তৃণমূল তো খুব একটা সক্রিয় এবং সরব বিরোধিতার রাস্তায় যাচ্ছে না। রাজ্যপাল বিবৃতি দিয়েছেন, তার উৎকণ্ঠা থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। আমি শুধু আপনার মাধ্যমে আপনার চ্যানেলকে একটা অনুরোধ করব, এবিপি আনন্দ একটা পোল করুক, মাঝে মাঝে আপনারা ওই ভোট দেখান না, পোল একটা পোল করুন যে কোন স্থান বেশি নিরাপদ, দুর্গাপুরের ওই জঙ্গল এরিয়াটা না রাজভবন মহিলাদের জন্য বেশি নিরাপদ? আগে একটা পোল করুন, মহিলাদের জন্য নিরাপদ নিরাপদ, সারা বাংলা নিরাপদ নয়। ছোট্ট একটা কথা বলবো, আচ্ছা অনুপ বাবু আজকে হঠাৎ করে বললেন যে সিবিআই অপদার্থ নয়, বাহ,
সিবিআই যে সিবিআই কি অপদার্থ আমি জিজ্ঞাসা করেছি অপদার্থ তো সেটিং আছে তো হ্যাঁ সেটিং আছে আমি একজন অধ্যাপক হিসেবে অ্যাপিল করব আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিশ্লেষকের বাইরে গিয়ে, সেটা হলো আপনি সেই কথাগুলো বলুন যেখানে মেয়েরা অনেক বেশি আশ্বস্ত হবে। আপনি বারবার বলুন যে আপনারা গভীর রাতেও কাজে বেরোন, আপনারা হোস্টেল থেকে গভীর রাতেও বেরোন, আপনাদের এবং পুরুষদের সমানভাবে যাতায়াত করার এখতিয়ার আছে। আপনি পরাজয় চাই না। ঠিক এইখানে এই গোটা আলোচনাটা যে মেয়েটির ভয়ঙ্কর পরিণতির দিকে গেল, বিশ্বাস করুন এই মেডিকেল রিপোর্ট একেবারে প্রকাশ্যে পড়ে শোনানোর স্নায়ু আমার নেই। আমি দ্রুত একবার যতটা সম্ভব সহজ করে এই মেডিকেল রিপোর্টে কি পাওয়া গেছে, মেয়েটি ঠিক কতটা অসুস্থ দেখাবো। স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শরীর আর মনের ক্ষত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুরের মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া। সূত্রের খবর, তার ইনজিউরি রিপোর্টে উল্লেখ করা হয়েছে জরুরি বিভাগে ভর্তি করার সময় তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। নেচার অফ ইনজিউরির ক্ষেত্রে বলা হয়েছে কমপ্লিকেটেড, অর্থাৎ জটিল অবস্থা। ভেজাইনাল ইনসারশনস এখানে এই ক্ষেত্রে যেতে হতে পারে নর্মাল ভেজাইনাল ইনসারশনস বা যে পেনাইল ইনসারশনস অর ইনস্ট্রুমেন্ট ইনসারশন, অবজেক্ট ইনসারশন। তো অবজেক্ট এই জায়গাটা যেখানে টিয়ার বলা হচ্ছে সেটা কিন্তু ইনসারশন হলে হবে, সেটা পেনাইল ইনসারশন হলেও হবে বা ইনস্ট্রুমেন্ট ইনসারশন হলেও এইরকমভাবে টিয়ার হতে পারে। সাধারণতভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে যেগুলো সহমতে যে ধরনের মিলন হয়, সেটা বিয়ের পরে হোক বা অন্যান্য সময়ে যেটা হয়, সেখানে যৌনাঙ্গে যে ইনজুরির পরিমাণ থাকে সেটা অত্যন্ত মাইনর। সাধারণত আমরা যেটা হাইমেনাল টিয়ার বলি সেটাই একমাত্র দেখা যায়। কিন্তু যদি এরকম কোনো জায়গায় দেখা যায় যে হাইমেন ছাড়া যৌনাঙ্গের অন্যান্য জায়গাগুলোতে কোনো মেজর ইনজুরি আছে, তাহলে পরে এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে এটা একটি গুরুতর আঘাত। দুর্গাপুরের ঘটনা নিয়ে সরব জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে ওড়িশার মহিলা কমিশন। সোমবার বিকেলে দুর্গাপুরে পৌঁছয় ওড়িশা মহিলা কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। তারা হাসপাতালে ঢোকার মুখে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। তখন হাসপাতালে রাজ্যপাল আসায় হাসপাতালের তরফে বেসরকারি নিরাপত্তারক্ষী দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল ঢুকতে চাইলে বাধা দেয় তারা। রাজ্যপাল বেরিয়ে গেলে হাসপাতালে ঢোকে ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল। এর আগে শনিবার সকালে দুর্গাপুরে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। তিনি জানান, কমিশনের চেয়ারপারসন ডিজিপির কাছে 5 দিনের মধ্যে ঘটনার রিপোর্ট তলব করে চিঠি পাঠিয়েছেন। ইমিডিয়েটলি পুলিশ কি করলো টাইম টু টাইম আমরা দেখব, আমরা নিজেরা প্যারালেল ইনভেস্টিগেশন করব এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর, এই হাসপাতালের অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপ্যালিটি, লাইটিং সোর্স সবগুলো রেকমেন্ডেশন দিয়ে এখানে যাতে আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে সেটা হলো আমাদের। মহিলা কমিশন দুর্গাপুরে আসুন, যেখানে ইচ্ছে যান, এটা গণতান্ত্রিক রাজ্য। একটাই কথা, পুরীতে যখন পর্যটক তার উপর ধর্ষণ হয় তখন এইসব ওড়িশার মহিলা কমিশন কোথায় থাকে? যখন বিজেপির রাজ্যগুলোতে পরপর ধর্ষণ হয় তখন জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে? এরা সব বিজেপির গণসংগঠনে পরিণত হয়েছে। জাতীয় মহিলা কমিশনের পর শনিবার দুপুরে দুর্গাপুরে পৌঁছয় রাজ্য মহিলা কমিশন। শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে তাদের তরফে। ঘটনাটা যখন মিডিয়া থেকে আমরা জানতে পারি ব্রেক করে, তখনই প্রায় আমরা সুমোটো করি এবং এটা গেল প্রথম দিনের কাজ। দ্বিতীয় দিন আমাদের টিম ওখানে যায়। প্রথম পুলিশের সঙ্গে বাই দিস টাইম পুলিশের সঙ্গে বহুবার কথা হয়েছে এই যাওয়ার আগে পর্যন্ত এবং যাওয়ার পরেও। আচ্ছা, তো তখন ওখানে যায় এবং যাওয়ার পর্বে যা যা ইনভেস্টিগেট করার আমাদের প্রয়োজনীয়তা ছিল সেটা আমরা করেছি। আমরা এরিয়াটা দেখেছি, পুলিশের সঙ্গে কথা হয়েছে, তো হসপিটালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা হয়েছে এবং কলেজের যিনি সুপার তার সঙ্গেও দেখা করার জন্য তাকে দেখা করতে চাওয়া হয়েছে। প্রথমে উনি মিটিং এ ছিলেন, সময় দিতে পারেননি, তারপরে ফাইনালি উনি দেখা করেন। এই আর কি, এই এরকমই তার কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। পরিবারের বেদনা তিনি বুঝতে পারছেন না, যারা অত্যাচারী তাদেরকে ঘুরে ফিরিয়ে বাঁচানোর চেষ্টা করছেন, তাদের পক্ষে কথা বলছেন এবং প্রত্যেক সময়তে
যে নির্যাতিতা মহিলাকে তিনি কলঙ্কিত করার চেষ্টা করছেন। এক এক সময় বলতেন এ বিভিন্ন প্রেম প্রীতি ভালোবাসার ছিল, অন্তঃসত্ত্বা ছিল, কেন রাতে বেরোলো, নানা রকম ভাবে আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষী তাকে আগে শাস্তি দাও। নির্যাতনের পর হইচই, তোলপাড়, দোষারোপ, কিন্তু প্রশ্ন হলো নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচার বন্ধ কবে হবে? কবে এই দেশের প্রতিটা প্রান্ত দিয়ে যে কোনো সময়ে যে কোনো নারী একা হোক কিংবা কারুর সঙ্গে নিশ্চিন্তে হেঁটে যেতে পারবে? ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেডস প্রচুর মন্তব্য আসছে এই নিয়ে। আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। কৃষ্ণচন্দ্র ভর তিনি লিখছেন, আরজিকর কাণ্ডে কঠোর শাস্তি হলে দুর্গাপুরে দুষ্কৃতীরা এমন অপরাধ করার সাহস হতো না। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, অন্য রাজ্যের উপমা টেনে আনলে এ রাজ্যের অপরাধ কি লঘু হয়ে যাবে? গৌতম বাগুই লিখছেন, শাসক দলের উচিত অন্য রাজ্যের সঙ্গে তুলনা না করে এ রাজ্যের দুষ্কৃতীদের ছেঁটে ফেলার তাগিদ দেখানো। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, ধর্ষণের মতো অপরাধ আটকাতে প্রয়োজন কঠোর শাস্তি। শেখ শামীম লিখছেন, সঠিক সময়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে প্রাতিষ্ঠানিক অপরাধ এভাবে বেড়ে উঠত না। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন আপনাদের সঙ্গে রাখবো। অবশ্যই সেই প্রতিবেদনে আমরা দেখাবো যে এই গোটা দুর্গাপুর ঘটনাটা নিয়ে শাসক বিরোধী সংঘাত, তার ভেতরে একাধিক বিরোধী দল সেখানে পৌঁছলো, একাধিক গণসংগঠন পৌঁছলো। তারা শেষ পর্যন্ত কি মেয়েটি বা তার পরিবারের সঙ্গে দেখা করতে পারলো? এই প্রশ্ন থাকলো আমাদের পরের প্রতিবেদনে উত্তর খুঁজেছি। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ওড়িশা থেকে এ রাজ্যে পড়তে এসেছিলেন, কিন্তু সেই স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। স্টেথো অ্যাপ্রন ছেড়ে বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে এমবিবিএস পড়ুয়া। আর সেই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ণা, বিক্ষোভ ধুন্ধুমায়। আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াবো না। বাঙালি হিসেবে লজ্জিত আমরা। ওনার তো প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা এরকম করেছেন। শুক্রবারের ঘটনার প্রতিবাদে সোমবার দুর্গাপুর সিটি সেন্টারের সামনে ধর্ণা কর্মসূচির ডাক দেয় বিজেপি। অভিযোগ, সেই ধর্ণা মঞ্চ তৈরি করতে বাধা দেয় পুলিশ। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো বচসা বাঁধে। আসুন, শুনুন, আসুন, আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে, লজ্জা লাগে না? বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা পোস্ট করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। যে মেয়েটা কার্নিভালে মৃত্যু জেনেও নাচের তালে, সেই মেয়েটা সব মেয়েদের জীবন নিয়ে যাচ্ছে খেলে। যে মেয়েটা দুর্গাপুরে, সেই মেয়েটাও তোমার ঘরে। তার চিন্তায় না জাগলে সেই মেয়েটাও আরজি করে। পুরীতে সি বিচে টুরিস্ট রেপড হচ্ছে, মধ্যপ্রদেশে হসপিটালে নার্স খুন হচ্ছে। এখানে এটার সঙ্গে তো কোনো রাজনীতি নেই। একটা খারাপ ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, একের পর এক অ্যারেস্ট হয়েছে। সোমবার সকাল থেকে দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তারই মধ্যে হাসপাতালে ঢুকতে গেলে ভয়েস অফ অভয়ার সদস্যদের আটকে দেয় নিরাপত্তা রক্ষীরা, যা ঘিরে তুলকালাম বাঁধে। শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি। দুর্গাপুরে আইকিউ সিটি হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন চলছে। ভয়েস অফ অভয়া তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছে। আজকে তাদের সঙ্গে একেবারে নিরাপত্তা রক্ষীদের বচসা, ধস্তাধস্তি, ব্যারিকেড তুলে এখন রণক্ষেত্রের চেহারা নেয়। এটাই তো সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা। এখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটে একজন মেডিকেল স্টুডেন্টের সাথে, সেখানে কোনো সিকিউরিটি নেই, সেখানে কর্তৃপক্ষের হেলদোল নেই। এখানে ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উমেন্স এর পক্ষ থেকে আমাদের সাথে দেখা করার জন্য তাদের আজকে এখানে হাজার হাজার আজকে সিকিউরিটি তাদের দাঁড় করিয়ে রেখেছে পাপেটের মতো। দুর্গাপুর মহকুমা আদালতে মৌন প্রতিবাদ জানান আইনজীবীদের একাংশ। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কালী পুজোয় শব্দবাজি নিষিদ্ধ বহুদিন, কিন্তু ভোটের আগে একটা শব্দবাজি শাসক আর বিরোধী শিবিরে নিয়মিত ফাটছে
এবং সেটা বেশ জোরেই ফাটছে। সেই শব্দবাজির নাম এসআইআর। আর এসআইআর যেই সামনে বিহারের পর বাংলার ভোটের অন্যতম ইস্যু হতে চলেছে সেটা একেবারে স্পষ্ট। আজই একজন তৃণমূল বিধায়ক বলেছেন যে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও একজন বিজেপি থাকতে পারবেন না। পাল্টা বিজেপি বলছে ভুয়ো ভোটার বাদ যাবে বলেই শাসকের এত ভয়। এখন শেষমেশ জনমতের আতশবাজি কারা পোড়াবে সে তো বলবে সময়, আর বলবেন আপনারা। তার আগে অ্যানিমেশনের রসিকতার জন্য কেস দেবেন না প্লিজ? দেখুন। কেস দেবেন না প্লিজ? কেস দেবেন না প্লিজ?